লাইভটা যারা এই মুহূর্তে দেখছেন সবাই একটু কমেন্ট দিন, সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। প্রায় এক সপ্তাহের মতো ক্লাসের বাইরে ছিলাম, যদিও আমার লাইভটা যারা এই মুহূর্তে দেখছে প্রাইভেট ব্যাচে ক্লাস দেওয়ার মতো ইচ্ছা ছিল না, ইচ্ছা নাইও। এর আগেও আমি যত ক্লাস দিয়েছি সব সময় ক্লাস দিয়েছি ওপেনে। আমি আমাদের সিক্রেট গ্রুপে ক্লাস দিলে দেখবেন 200 জন থাকলে স্টুডেন্ট 100 জন উপস্থিত থাকবে, 1000 স্টুডেন্ট থাকলে 500-600 জন উপস্থিতি থাকবে। ওপেনে ক্লাস দিলে স্টুডেন্ট উপস্থিতি কম, ওপেনে ক্লাস দিলে শেয়ার কম। অনলাইনে দেখছি অনেক ভালো ভালো শিক্ষক আছেন যারা ক্লাস নেন প্রাইভেটে, সারা বছর প্রাইভেটে ক্লাস নেন। আমি বেশি ওপেনে ক্লাস নেই। আমি এর আগেও অনেকগুলো, আমি তো বললাম 2019 সাল থেকে পড়াই, তো আমি অনেক সময় চেষ্টা করছি যে আমি একটু প্রাইভেটে ক্লাস নেই। তো এক সপ্তাহে 5টা ক্লাস দিয়েছি, 2টা প্রাইভেটে দিয়েছি, এরপর 3টা ওপেনে দিয়েছি। ওপেনে বেশি ক্লাস দেওয়ার কারণে আমার ক্লাসের মূল্য ভ্যালু কমে গেছে। আমি অনেক চেষ্টা করেছি আমি একটু প্রাইভেটে টানা ক্লাস দিই, কিন্তু পারি না। আমি 2 দিন পর পরে ওপেনে চলে আসি। একেবারে বছরের শুরু আজকে আমি অনেকটা প্রমাইজড ছিলাম যে যে করে হোক আমি প্রাইভেটে ক্লাস দেব। রুহুল ভাই বলছিল কিছুক্ষণ আগে, মাত্র কথা হলো যে স্যার ক্লাসটা ওপেনে দেন, আগেই বলছিল। আমি বলছিলাম না, আপনি আমাকে এইটা অনুরোধ করেন না, আমি দেখি প্রাইভেটে ক্লাস দিতে পারি কিনা। প্রাইভেটে ক্লাস দিলে আমারও লাভ, প্রাইভেটে ক্লাস দিলে আপনাদেরও লাভ, কারণ এখানে অন্যরকম একটা ডেডিকেশন থাকে। আমার যেমন একটা ডেডিকেশন থাকে, আপনাদেরও তেমন একটা ডেডিকেশন থাকে। 2026 সালের একেবারে প্রথম দিনটা আজকে। আপনারা হয়তো দেখছেন আমি গত 45টা ক্লাস দিয়েছি, 45টা 46টা ক্লাস দিয়েছি। আমার সর্বশেষ ক্লাস ছিল হচ্ছে টেন্সের উপরে 3টা ক্লাস। ভাবছিলাম যে টেন্স শেষ করে ভয়েস শেষ করব, ভয়েসের পরে টেন্স আর ভয়েসটা শেষ করব, সাথে কন্ডিশনালটা শেষ করব। এরপরে গণিতের প্রফেসরসের যে গণিত আছে ওইখানে আমার 2টা চ্যাপ্টার বাকি আছে, ধারা এবং সেট। ধারা এবং সেটের ওই 2টা চ্যাপ্টার শেষ করার পরে এরপরে ইংরেজিতে সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটাকে বলে কারেকশান, এবং প্রচুর কোশ্চেন আছে, আর্টিকেল। আমার যে কয়টা শিট কমপ্লিট হয়েছে এইগুলো শেষ করব। এরপরে আমি একেবারে সম্পূর্ণ নতুন করে, যেহেতু আমাদের প্রাইমারি শেষ হয়ে গেল গণিতগুলো, এরপরে আমরা প্রাইমারি প্রধান শিক্ষক যেটা আছে, প্রধান শিক্ষকে খুব অল্প গণিত আছে, কারণ প্রধান শিক্ষক পরীক্ষা হয়েছেই 2009 সালে এবং 12 সালে 2টা পরীক্ষা। তো এখানে খুব অল্প গণিত আছে। প্রাইমারি প্রধান শিক্ষকের যে গণিতগুলো আসছে এই গণিতগুলো পরবর্তীতে প্রাথমিক সহকারী শিক্ষকে এসে গেছে। তার মানে আপনি যদি প্রাথমিক সহকারী শিক্ষক যারা আমার এই 45টা ক্লাস করছেন, গণিতের 42টা ক্লাস করছেন, তাদের আর ওই প্রধান শিক্ষকের জন্য গণিত করার দরকার নেই। কারণ বললাম না যে প্রধান শিক্ষক পরীক্ষাই হয়েছে শুধুমাত্র 9-1 12-তে 2টা সালে। তো ওখানে প্রধান শিক্ষকের যে গণিতগুলো ছিল এই সব গণিতই আমার পরবর্তী সময়ে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে এই পরীক্ষার ভিতরে এই গণিতগুলো এসে গেছে। তার মানে আপনার কিন্তু আর ওই আমার এই 42টা ক্লাস করলে আপনার আর ওইগুলোতে দরকার হয় না। আর এই যে 45টা ক্লাস দিলাম, খুব ভালো ক্লাস দিয়েছি, আমার কাছে আমি স্যাটিসফাইড। প্রত্যেকটা ক্লাস প্রায় 1 ঘন্টা 40 মিনিট প্লাস ছিল। পাশাপাশি গড়ে 1 ঘন্টা 53 মিনিট 2 ঘন্টার কাছাকাছি ক্লাস ছিল, অর্থাৎ কোনো ক্লাসই আমার 1.5 ঘন্টার নিচে ছিল না। একটা ক্লাস সম্ভবত ছিল 1 ঘন্টা 25 মিনিট না 26 মিনিট। তো ক্লাসগুলো যেমন লং ছিল, ক্লাসের ভিতরে কোয়ালিটি ভালো ছিল, সাউন্ড বলেন ভিডিও বলেন। আমার তো দেখছেন আপনারা যে বাংলাদেশে যদি ভালো স্টুডিও সেট আপ থাকে 1-2টা, তার মধ্যে আমার একটা। কারণ আমি যে ডিজিটাল বোর্ড, আমি যে ক্যামেরা, আমি যে পিসি, আমি যা কিছু ব্যবহার করি এগুলো অনেক পুরানো এবং অনেক আগের থেকে ব্যবহার করি, যে সময় বাংলাদেশে এগুলো খুব কম মানুষের হাতেই ছিল। এখন তো অনেক শিক্ষক আসছে, তারা তো নতুন নতুন নিচ্ছে। তো আমি চেষ্টা করেছি যে আমার ক্লাসগুলো যেন বেস্ট দিতে, কারণ আমি সব কিছুতে বেস্টে বিশ্বাসী। আমি নিজেও সবসময় যা কিছু করছি তা বেস্ট করছি। আমি এটাও বলি যে আমি যে জিনিসটা বুঝি সেটা আমি খুব ভালো বুঝি। আমি যেটা বুঝি না সেটা আমি বুঝি না, কিন্তু যেটা আমি বুঝি আমার থেকে ভালো বুঝে এমন লোক খুব কম আছে। নাই সেটা বলি না, আছে, কিন্তু আমার থেকে ভালো বুঝে এমন লোক খুব কম আছে। আবার বলি যে একটা গণিত আপনিও বুঝেন আমিও বুঝি,
আমি বুঝি মানে আপনার থেকে আমি ভালো বুঝি, বুঝতে পারছেন? মানে আমি যে জিনিসটা বুঝি সেই জিনিসটা খুব ভালোভাবে বুঝি। আর একটা গণিত আছে, আপনি বুঝেন আমি বুঝি না, আমি বুঝি না মানে আমি বুঝি না, কিন্তু আমি যদি ওই গণিতটা বুঝি তাহলে আপনার থেকে ভালো বুঝি। কারণ আমি প্রচুর গবেষণা করি যে কোনো জিনিস পাইলে, বিশেষ করে অঙ্ক এবং ইংরেজি দুইটা সাইড নিয়ে আমি আমার জীবনে প্রচুর গবেষণা করছি। গবেষণা না, আসলে পড়ছি, ধুমাইয়ে টানা পড়ছি। কিসের গবেষণা? কোনো গবেষণা নাই। বই খাতা পাইছি, কিনছি, আনছি, পড়ছি। দেখেন আমার এই মুহূর্তে আমি আপনাদেরকে যা পড়াবো তার যে পরিধি সেটা অনেক বেশি হয়ে গেছে। আমি যদি একটা বই নিতাম, অল্প অল্প করে পড়ায় যেতাম, আমারও কষ্ট হতো, আপনারাও অল্প অল্প পাইতেন। কিন্তু আমি গত একটা দুইটা মাসে ভাবছি যে আমি যখন নতুন একটা ব্যাচে যাব তাহলে আমার ক্লাসগুলো যেন আরও স্ট্যান্ডার্ড হয়। প্রফেসরস বইটা শেষ হলেই, এর জন্য আমি কি করছি, বই সংগ্রহ করছি। বই সংগ্রহ করতে 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 এতগুলো বই সংগ্রহ করছি যে এখন আমার বই, শীট, অঙ্ক টঙ্ক মানে প্রচুর গাদা 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 হয়ে গেছে। আমরা গাদা গাদা পড়াবো না, আবার গাদা গাদাই পড়াবো। জব পেতে হলে গাদা গাদা পড়তে হয়, গাদা গাদা পড়তে হয় না, অল্প কিছু পড়বেন, এরপরে গাদা গাদা শুধু অনুশীলন করবেন। আমি করছি আমার জীবনে প্রচুর গাদা গাদা অনুশীলন করছি। যারা ব্যাংকার হয়, যারা বিসিএস ক্যাডার হয়, এরা গাদা গাদা অনুশীলন করে। আপনাকে দুই চারটা ম্যাথ ফিল করার দরকার নেই, আপনি অনুশীলন শুরু করলেই দেখবেন যে আপনার ভিতরে ফিল অটোমেটিক চলে আসবে। তো আজকে আমাদের নতুন ব্যাচের একেবারে প্রথম ক্লাস। ক্লাস না, জাস্ট ওরিয়েন্টেশন, আপনাদের সাথে একটু কথাবার্তা বলি, গল্পগুজব করি। আর আপনারা জানেন যে আমার ব্যাংকের ক্লোজিং ছিল, ক্লোজিং নিয়ে গত 31 তারিখ পর্যন্ত মানে কালকে পর্যন্ত মোটামুটি ভালোই পেরা গেছে। তার ভিতর কালকে আবার একটা আমরা ছুটি পেলাম, সেখানেও কিছু কাজ জমে গেছিলো, আজকেও কিছু কাজ করছি। সকালবেলা বাচ্চাটাকে নিয়ে ওকে স্কুলে ভর্তি করালাম, এদিক সেদিক করে মানে এই মাসের শেষ 10টা দিন ভালো পেরায় গেছে। প্যারা বলতে কাজের প্যারা, এক হইলো কাজের প্যারা, দুই হলো আপনাদের প্যারা। কারণ আমার মাথার ভিতর ছিল যে 1 তারিখ থেকে যেহেতু আমি ক্লাস দিব তাহলে আমাকে সেই শিট প্রস্তুত করতে হবে। আমি প্রচুর খাটছি এই 10টা দিন, এক খাটছি ব্যাংকের পিছনে, এক খাটছি আপনাদের পিছনে। বুঝতে পারছেন, আমি খাটতে খাটতে হাঁপিয়ে গেছি। প্রচুর নোট, প্রচুর শিট সব নিয়ে নিয়ে গুছিয়ে গুছিয়ে। আমার হাতে এখন কয়েকটা ভালো বই আছে, বেশিরভাগ বই থেকে ম্যাথগুলো অনেক নেওয়া হয়ে গেছে। যেমন নাইম স্যারের বইটা আছে, আজকে একটা বই আমাকে পাঠালো, বইটা আমার ভালো লাগছে দেখে, যার কারণে ওনাদের সাথে আমার কথা হলো, ওনারা গিয়ে আমাকে একটা সৌজন্য কপি পাঠিয়ে দিল। কোনটা যেন, ওই যে সেলফ প্রিপারেশন নাকি, ভুলে গেলাম। তো সেলফ প্রিপারেশন ম্যাথ টিউটর বইটা ভালো লাগছে, ম্যাথ টিউটর বইটা রিসেন্ট নিলাম। আরও একটা ম্যাথ বই আছে নাকি শুনছি, সায়েন্স। এই সায়েন্স নামক একটা বই আছে যেটা আমি নেই এখনও নেই, তবে এই বইটা আমি নেব। একটা বই আমার শুধু নিতে বাকি আছে। আর এর আগে যত বই আছে আমি সবসময় পড়ছি ব্র্যান্ডেড যত বই, বিশেষ করে বিসিএস টার্গেটেড যে বইগুলো, রিটেন বইগুলো, ওরাকল, মেন্টরস, আর ব্যাংকের বইগুলো পড়ছি প্রচুর। তো এখন আমার কাছে প্রচুর গাদা গাদা বই, গাদা গাদা শিট, গাদা গাদা অনেক কিছু আছে। ইভেন দেখেন আমি বিন্যাস সমাবেশের উপর একটা শিট তৈরি করছি, একটা শিট তৈরি করতে আমার প্রায় 4-5 দিন লাগছে। আর বিন্যাস সমাবেশ, আর কোনটা যেন, প্রবাবিলিটি সম্ভবতর উপর একটা শিট তৈরি করছি, 2টা শিট তৈরি করছি। 2টা শিট তৈরি করছি মনে করেন যে 6-7টা বই ঘেটে। 6-7টা বইয়ের ভিতর যত গণিত আছে, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, সব গুরুত্বপূর্ণ বই ঘেটে 2টা শিট তৈরি করছি। 2টা শিটে ক্লাস নিতে হয়তো সর্বোচ্চ 4টা ক্লাস লাগবে, 4টা ক্লাস লাগবে না, 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে। টার্গেট আছে যে সম্ভবতর উপরে 2টা ক্লাস, আর বিন্যাস সমাবেশের উপরে 2টা ক্লাস, 4টা ক্লাস দেবো, আস্তে আস্তে করাবো। ওপেন ক্লাসগুলোতে খুব দৌড়াইছি, এখন দৌড়াবো না, যেহেতু আমি 6 মাস 1 বছরের দীর্ঘ একটা টার্গেট নিয়েছি। ক্লাসও এখন এত বেশি দেবো না, এত বেশি বলতে সপ্তাহে 4টা 5টা 6টা, এমন তো দিন গেছে আমি একটা সময় 24 সালে সপ্তাহে 6টা ক্লাসও দিয়েছি, 7টা ক্লাসও দিয়েছি। আপনারা তো দেখছেন যে আমি তো প্রায় 3 সপ্তাহে 3-5-15টা ক্লাস দিয়েছি। তো ওটাও কিন্তু আমার ফ্রি ক্লাসগুলোই ছিল, হয়তো পেইড হলে আরও বেশি ক্লাস দিতে পারতাম, মানে সেই পরিমাণ এনার্জি আমার আছে, সবই আছে আমার। কিন্তু আমারও পরিবার আছে, বউ আছে, বাচ্চা আছে। আমি ক্লাস দেব সুন্দর করে, সপ্তাহে 3টা 4টা, যদি কখনো ক্লাস মিস যায় ওই ক্লাসটা আমি অন্য দিনে দিয়ে দেবো, শুক্রবারে দিই বা অন্য দিনে দিয়ে দিই। আপনারা জানেন আমি ব্যাংক জব করি, সকালে আমাকে ব্যাংকে ঢুকতে হয়, অনেক সময় ব্যাংক থেকে ফিরতে দেরি হয় 2-1 দিনে। দেখা যাচ্ছে আমার টার্গেট হচ্ছে শুক্রবার, আবার বলি দেখেন আপনাদের সাথে অনেক কথা বলবো, বৃহস্পতিবার 5 দিন কাজ করে বৃহস্পতিবার বাসায় ফিরলে বৃহস্পতিবার আর ক্যামেরার সামনে দাঁড়াতে মন চায় না। তো বৃহস্পতিবার ভাবি যে শুক্র শনিবার তো বন্ধ আছে, বৃহস্পতিবার রাতে ঘুমাই,
কিংবা একটু আপনাদের জন্য কাজ টাজ করি, করতে করতে ঘুমাতে ঘুমাতে 2টা 3টা 4টা বেজে যায় বৃহস্পতিবার। শুক্রবারে ঘুম থেকে উঠি 11টা 12টা বাজে, এরপরে উঠে ছেলেকে নিয়ে বাইরে যাই, ঘুরি, খাওয়া দাওয়াটা করি, বিকেলে হয়তো সন্ধ্যায় একটু ঘুরতে টুরতে বেরোই, এরপরে রাতে 9টার দিকে, 9টার ভিতরে আমার ক্লাস আসতে মন চায় না। তার মানে বৃহস্পতিবার আমি ক্লাস নিতে পারি না, তা নিয়ে পারি, কিন্তু ভাবছি যে বৃহস্পতিবার ক্লাস দেবো না, রেস্টে থাকবো, এবং শুক্রবার 2 দিন রেস্টে থাকবো। বৃহস্পতিবার ফুল রেস্টে থাকবো, শুক্রবার সারাদিন রেস্টে থেকে রাতে যা কিছু করার করব, শুক্রবার আপনাদের এক্সাম দেব। শুক্রবার এবং শনিবারের মধ্যে আপনার এক্সামটা শেষ করবেন, শনিবার আমি খুব সুন্দর একটা ক্লাস দেব। রবিবার ক্লাস দেবো না, সোমবার ক্লাস দেবো, মঙ্গলবার ক্লাস দেবো না, বুধবার ক্লাস দেবো, সপ্তাহে 3টে ক্লাস দেবো। ক্লাসগুলো সব রেকর্ড থাকবে, ঠিক আছে? দেখি ওয়েবসাইট তৈরি করতে পারি নাকি, হয় ওয়েবসাইটে রাখবো, না হয় ইউটিউব চ্যানেলে রাখবো, না হয় এই গ্রুপে রাখবো, ঠিক আছে? খুব বেশি ক্লাস দেবো না, আবার খুব বেশি ক্লাস দেবো। সপ্তাহে 3টে ক্লাস থেকে 4টে ক্লাস হবে, আর পাশাপাশি প্রতি সপ্তাহে একটা এক্সাম হবে। এক্সাম আরও বেশিও হতে পারে, ঠিক আছে? আর যখন যে পরীক্ষা থাকবে, যেমন এখন প্রাইমারি শেষ হয়ে যাচ্ছে, আমাদের এখন টার্গেট হবে সম্পূর্ণরূপে নিবন্ধন। নিবন্ধনের উপর প্রচুর টার্গেট করতে হবে, ঠিক আছে? কারণ নিবন্ধন প্রস্তুতি নিলে, প্রাইমারি প্রস্তুতি নিলে আমাদের 11 থেকে 20তম গ্রেড যে প্রস্তুতিগুলো আছে এগুলো অটোমেটিক হয়ে যাবে। আর বিসিএস, এর ভিতরে বিসিএস প্রিলিমিনারি, বিসিএস যখন আসবে তখন বিসিএসের উপর আমরা অনেক ক্লাস দেবো। তবে বিসিএস রিটেন সাইডে কোনো সাইডে ক্লাস দেবো না, কারণ এমসিকিউ, প্রিলিমিনারি, রিটেন সব সাইড একসাথে ক্লাস দিতে গেলে স্টুডেন্টদের অসুবিধা হয়। কারণ আমি চাই একটা রেঞ্জের স্টুডেন্ট পড়াতে। যেমন এর আগে আমি যখন ব্যাংক ম্যাথ করাইছি, রিটেন ম্যাথ করাইছি, ওখানে সব রিটেনের স্টুডেন্ট ছিল। এমসিকিউর স্টুডেন্ট আসলে ওরা রিটেন ম্যাথ বুঝতো না, ওরা ক্লাস করতো না। আমি যখন ব্যাংক ম্যাথ এমসিকিউ করাবো, তখন আমার রিটেনের যে স্টুডেন্ট আছে ওরা ক্লাস করবে না, কারণ এমসিকিউ ম্যাথ একটু সহজ, রিটেন ম্যাথ একটু কঠিন। এখন এখানে এসেও আমি যখন এমসিকিউ ম্যাথ করাবো, রিটেন ম্যাথ করাবো, তখন অনেক স্টুডেন্টই লিভ করবে। এই জন্য এক ধরনের গণিত করাবো, চাকরির জন্য যে গণিত। প্রাইমারির জন্য আপনার এমসিকিউ দরকার। আপনি তো দেখছেন আমরা যেভাবে পড়াইছি না, প্রফেসর্স বই থেকে পড়াইছি, এখানে এমসিকিউ দেখাইছি, পাশাপাশি প্রত্যেকটা গণিত রিটেন দেখাইছি। তার মানে পিওর রিটেন যেটা, মানে বিসিএস এর জন্য যে রিটেন অনেক বড় বড় গণিতগুলো, এইগুলো বাদে এগুলো আপনার দরকারও নাই, কারণ এইগুলো আমি পড়াচ্ছি না, এগুলো আমি পড়াবো না, আর এইগুলো আপনাদের দরকারও নাই। এগুলো করতে গিয়ে আপনারা সময় নষ্ট করবেন না, তাই না? আমাদের টার্গেট হচ্ছে প্রাইমারি, আমাদের টার্গেট হচ্ছে নিবন্ধন, আমাদের টার্গেট হচ্ছে 11 থেকে 20তম গ্রেডে। এর জন্য যে গণিত দরকার, প্রিলি এবং রিটেন সব দেখাবো, পাশাপাশি বিসিএস প্রিলিমিনারি গণিত। আর ইংরেজিও দেখাবো, ইংরেজিও সব দেখাবো, তবে ইংরেজি আস্তে আস্তে দেখাবো, কারণ ইংরেজির শীট তৈরি করতে প্রচুর সময় লাগে, প্রচুর। আমি বললাম না যে আমার টেন্স, ভয়েস, কন্ডিশনাল, আর্টিকেল আর সাবজেক্ট ভাগে এগ্রিমেন্ট, যাতে বলে কারেকশান, 5টা শীট তৈরি করছি। 5টা শীট তৈরি করতে আমার মনে হয় 5 দিন লাগছে, তার থেকেও বেশি দিন লাগছে। তবে একটা সুবিধা আছে কি জানেন, ইংলিশের এই শীটগুলো একবার করে ফেলছি, এগুলো নিয়ে ভবিষ্যতে আর ভাবতে হবে না। এগুলো থেকে আমি কখনো কিছুটা কাট করব, কখনো কিছুটা ঢুকাবো, ঠিক আছে? এভাবে পড়াই গেলেই হবে। এই জন্য ইংলিশে একবার খাটলে আর দ্বিতীয়বার খাটতে হবে না, কিন্তু গণিতে খাটতে হবে। গণিত, নতুন নতুন গণিত আসবে, নতুন নতুন গণিত ঢুকবে। আবার ইংরেজিও আমি ঠিক এভাবে একবারই পড়াবো, যে আমি যেমন একবার পড়াবো, একবার শীট তৈরি করব, আমি একবার পড়াবো, এটাতে আমার আজীবন চলে যাবে। আপনারাও একবার পড়বেন, একবার শিখবেন, এই একবারেই আপনাদের আজীবন চলে যাবে। টেন্স দেখছেন না, 3টে ক্লাস দিয়েছি। ওই যে প্রাইমারি পরীক্ষা ছিল, যার কারণে একটু দ্রুত গতিতে গিয়েছি। ওটা যদি আমি ওপেনলি ক্লাস না দিয়ে প্রাইভেটে আস্তে আস্তে ধীরে ধীরে ক্লাস দিতাম, সুন্দর করে আস্তে আস্তে বোঝাতাম, টেন্সের উপরে 4টা ক্লাস দিতাম, আপনারা আস্তে আস্তে খাতায় করতেন, প্রতিদিন ক্লাস না দিয়ে একদিন বাদে একদিন ক্লাস দিতাম, তাহলে আপনার ওই যে দিনটা গ্যাপ পেতেন, ওই দিনটা খাতায় করতেন। আপনাদের তো অনুশীলন করার সময় দিতে হবে। আমি যদি 5টা ম্যাথ আজকে করাই অন্য শিক্ষকের মতো, আপনি 5টা ম্যাথ করে ফেলতে পারেন, কিন্তু আমি তো 5টা ম্যাথ করাই না, আমি তো প্রতিটা ক্লাসে ম্যাথ করাই 25টা। তাহলে 25টা ম্যাথ আমি করালাম আজকে লাইভে, কালকে রাতে যদি আবার লাইভে আসি, কালকে তো আপনার কলেজ আছে, ক্লাস আছে, অফিস আছে, আপনি কখন অনুশীলন করবেন? তার মানে আপনাকে অনুশীলনের সময় দিতে হবে। তো আমাদের ব্যাচ মিশন 2026 এর সাথে থাকেন। আর আপনারা যারা ভর্তি হয়েছেন বা আপনাদের ভাই বোন যারা আছে, ভর্তি করিয়ে দিন। যতদিন আমাদের ক্লাস চলবে, দেখেন আমি কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছি, যতদিন ক্লাস চলবে। প্রত্যেককেই বলি যে দেখেন, আমি আপনার দায়, রেসপন্সিবিলিটি 10 বছর 20 বছরে নিতে পারবো না। আপনার একটা ছোট ভাই, আপনার একটা ছোট বোন, তার বয়স 22, অনার্সে ভর্তি হয়েছে, সে এখন আমার কোর্সে ভর্তি হলো, সে 35 বছর পর্যন্ত সে কি হলো,
সে 35-36 বছর পর্যন্ত, 37 বছর পর্যন্ত সে দীর্ঘদিন পড়াশোনা করবে। এই দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু আমি তাকে টানতে পারবো না। এই জন্য আমি শুরুতে বলছি যে আমি স্টুডেন্টদেরকে দায়বদ্ধতা নিতে পারবো 1 বছরের 26 সাল। 27 সালে যখন আমার কোর্স আসবে আপনি আমার এই কোর্স করতে পারবেন। 28 সালে আমার কোর্স আসবে, অর্থাৎ আপনার চাকরি না পাওয়ার আগ পর্যন্ত যতদিন মন চায় আপনি একবার ভর্তি হলে আপনি আমাদের এখানে ক্লাস করেই যেতে পারবেন। এবং যে যা দেয়, বললাম না, কেউ 100 টাকা দিছে, কেউ 50 টাকা দিছে। ওই 50 টাকা দিছে মানে কি জানেন, ওর পড়ার আগ্রহ আছে, ওর রেসপন্সিবিলিটি আছে। একজনে বলছে 300 টাকা দিয়ে দিবে, আর দিতে পারবে না, খাতা কেনার টাকা নাই। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি 300 টাকা দাও, আর বাকি 200 টাকা দিয়ে তুমি 2টা আমার জন্য খাতা বানাও, একটা অঙ্কের একটা ইংরেজি। আর আপনারা দেখছেন যে আমি কিন্তু পেজ থেকে প্রচুর পোস্ট করি, আগে এত পোস্ট করতাম না। মূলত এই যে প্রাইমারি টাইমারি নিয়ে হাবিজাবি উল্টাপাল্টা অনেক বেশি পোস্ট করেছি কয়দিন। কেন পোস্ট করেছি? এই পেজের একটু লাইক, কমেন্ট, রিচ এইগুলো বাড়ানোর জন্য। এগুলো আপনারা বেশি দেখতে যাবেন না কখনো, ঠিক আছে? আমি কিন্তু সবসময় চেষ্টা করি মোটিভেশন দেবার, গাইডলাইন করার, সঠিক গাইডলাইন দেবার, শুদ্ধ গাইডলাইন, সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। দেখবেন যে অন্য অন্য কোনো শিক্ষকই কিন্তু আমার মতো এত সুন্দর মোটিভেশনাল পোস্ট দিতে পারে না। আমি অনেক সুন্দর সুন্দর মোটিভেশনাল পোস্ট দিই, যদিও রিসেন্টলি এই প্রাইমারি নিয়ে আমি অনেক উল্টাপাল্টা, অনেক আজাইরা পোস্ট দিয়েছি। এগুলো শুধুমাত্র দিয়েছি জাস্ট পেজের লাইক, কমেন্ট, ভিউ, রিচ এইগুলো বাড়ানোর জন্য। অন্যান্যরা অনেকেই দেখি দেয় এই পিডিএফ পাইবেন ফ্রিতে, এটা পাবেন ফ্রিতে, ওটা পাবেন ফ্রিতে, রিয়েক্ট না দিলে নোটিফিকেশান পাবেন। ওইগুলো দেখে দেখে আমিও শিখেছি। তো এই ধরনের উল্টাপাল্টা আজাইরা পোস্ট বেশি আর দেবো না। আর আপনাদেরকে আমি সবসময় বলি যে ফেসবুকে বিভিন্ন পেজ আছে, আপনাকে অনেক পেজ আনফলো করতে হবে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ 2, 4, 5, 7টা পেজ ফলো করেন, অন্যান্য পেজ আনফলো করেন। বাংলাদেশের যত চ্যানেলগুলো আছে, টিভি চ্যানেল যেগুলো আছে, এইগুলো যতটা সম্ভব আনফলো করেন। আমার তো এগুলো বেশিরভাগই ব্লক করা। আর যেসব ব্যক্তিরা ভিউ ব্যবসায়ী, তারা পেজ থেকে আপনাকে প্রচুর পোস্ট দিবে, ধর্মীয়, রাজনৈতিক পোস্ট দিয়ে দিয়ে তারা ওই পেজে আপনাকে আটকে রাখবে। পেজে আটকে রাখলে কী হবে, আপনি একটা লাইক দিবেন, আপনি একটা কমেন্ট দিবেন, আপনি আবার ফিরে আসবেন। আমার পেজেই দেখেন, আমি দেখলাম যে রুহুল ভাই, সেদিন দেখলাম, আমি কিন্তু রুহুল ভাইকে বলছি যে ভাই আপনারা যারা আছেন আমার প্রিয় ভাই বোন, আমার পেজেও বেশি আসেন না। আমি হঠাৎ করে দেখলাম বিকেলবেলা এসে 8টা-10টা পোস্টে লাইক দিছে, কমেন্ট দিছে রুহুল ভাই। এর অর্থ হচ্ছে রুহুল ভাই সারাদিন আমার পেজে আসে নাই, সে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, একটা সময় আসছে, সে আমার পোস্টগুলো দেখছে। আবার অনেকে আছেন সারাদিন আমার পেজে পড়ে থাকেন, পোস্ট একটা দিলেই আপনি নোটিফিকেশান পান, সাথে সাথে একটা লাইক দেন, একটা কমেন্ট দেন। একটা কমেন্ট দিলে কি হয়, আমি একটা রিপ্লাই দিই। আপনি যখনই রিপ্লাইটা পান তখন আপনি এসে আবার একটা রিপ্লাই দেন। আপনার ওই পোস্টে কেউ একজন একটা লাইক দেয়, আপনি এসে ওই লাইকটা নোটিফিকেশান আবার ফেসবুকে চলে আসেন। এইভাবে আপনার সময় নষ্ট হয়। এই জন্য ফেসবুক, নেট যা কিছু আছে এইগুলো যেন আপনাকে না চালায়, বরঞ্চ এইগুলোকে আপনি চালান। আমিও কিন্তু ফেসবুক এইগুলো খুব কম চালাই। যে আপনাদের সাথে যত যোগাযোগ করতেছি, কথা বলতেছি, এগুলো কিন্তু বেশিরভাগই সব মিটা বিজনেস শুট যে অ্যাপটা আছে ওই অ্যাপটা থেকে। কারণ ফেসবুক হচ্ছে এটা নেশার জায়গা। নেট দুনিয়া থেকে আপনাকে অনেক দূরে থাকতে হবে। নেট দুনিয়া থেকে যত দূরে থাকবেন তত আপনার চাকরির নিকটে আসবে। তো অনেক কথা বললাম, অনেক কথা বলতেছি। আমরা হচ্ছে ইংরেজির সর্বশেষ ক্লাস দিয়েছিলাম হচ্ছে আমার 46 নাম্বার ক্লাস টেন্সের উপরে, তাই না? টেন্সের উপরে ভাবছিলাম ভয়েস দিব, এখানে আছে আমাদের ভয়েস। দেখি আমরা 2-3টা ক্লাসের মধ্যে ভয়েসটা একটু কমপ্লিট করি, তারপরে কন্ডিশনালটা শেষ করি, তারপরে আমরা প্রফেসরসের যে 2টা চ্যাপ্টার বাকি ওই 2টা চ্যাপ্টার করাবো। আর ওই 2টা চ্যাপ্টারের পরে ওই যে গুরুত্বপূর্ণ যে 2টা চ্যাপ্টার ওইটা করাবো। তাছাড়া কি জানি বলে, আমার হাতে যে কয়টা চ্যাপ্টার রেডি আছে, আর নিবন্ধনের অনেকগুলো চ্যাপ্টার এর মধ্যে আমি রেডি করে ফেলছি। নিবন্ধনের কারণ আমি তো জানি যে প্রাইমারি পরীক্ষা 2 তারিখ শেষ, এরপরই প্রধান শিক্ষকের নিয়ে এখনও কোনো হইচই নাই। প্রাইমারি শেষ হলেই সবাই ঝুঁকে যাবে নিবন্ধনের দিকে। এই জন্য নিবন্ধনের আমার প্রায় ওই যে প্রফেসরসের মতো করেই প্রায় 5-7টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। তো নিবন্ধনের কিন্তু সিলেবাস ছোট, গণিতের সিলেবাস, ঠিক আছে? গণিতের সিলেবাসে সর্বোচ্চ 10-20টা মানে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি সব মিলে 20-22টা চ্যাপ্টারের মতো হতে পারে। তো 22টা চ্যাপ্টার হলে আমার এটা কমপ্লিট করতে সর্বোচ্চ 30টা ক্লাস লাগবে। আমি যেটা দেখলাম যে নিবন্ধনের যত গণিত আছে, আসেন আপনাদের কমেন্টগুলো একটু দেখি। আনোয়ার টিভি খালি ফলো করবেন, মারুফ হোসেন।
স্যার আমার নোটিফিকেশন অফ করা, জি নোটিফিকেশন আমারও সবসময় অফ করা থাকে। আসেন এখন আপনারা কমেন্ট দেন, আপনাদের কমেন্টগুলো একটু পড়ি, একটু দেখি। চাকরি পেতে হবে আমার সাথে থেকে, আমাদের সাথে থেকে। আপনি যদি চাকরি না পান, যদি বেকার থাকেন, আজ থেকে 2 বছর 4 বছর 5 বছর পরে এসে কোনোদিনও যদি শুনি যে আপনি বেকার, আপনি চাকরি পান নাই, আমার কোনো একটা কোর্সে আপনি ভর্তি হয়েছিলেন, তাহলে এই দুঃখ কই রাখবো বলেন। তারপরে আমাদের এখানে কিন্তু এই যে যেমন এই যে আছে, সাদি ভাই আছে, দুর্জয় আছে, বন্যা আছে, রুহুল ভাই আছে, হিসমা আছে। এখানে আমাদের এই গ্রুপে দেখবেন যারা আছে এরা কিন্তু অনেক অ্যাক্টিভ। রুহুল ভাইদের তো সম্পূর্ণ একটা ফেসবুক গ্রুপ আছে, একটা পেজ আছে এবং একটা মেসেঞ্জার গ্রুপও আছে। ওনারা ওখানে খুব ভালো স্টাডি করে। আপনারা যারা নতুন আছেন আপনারা রুহুল ভাইয়ের সাথে যোগাযোগ করে ওইসব গ্রুপে যুক্ত হয়ে যাবেন, নিয়মিত পড়াশোনা করবেন। আমার কাজ শুনেন, আমার কাছে আপনার কাছে আমার একটা অনুরোধ, শুধুমাত্র আপনার কাছে আমার একটা অনুরোধ, সেটা হলো আমি যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা খাতায় করে জমা দিবেন। এই একটা অনুরোধ, আপনার কাছে আর কোনো অনুরোধ নাই। আবার বলি শুনেন, বছরের প্রথম দিন নতুন ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস হবে না, গল্প হবে। কারণ সারা বছর আমরা প্রচুর পড়বো, এত পড়া রাখবো কোথায়। আমার একটা অনুরোধ আপনার কাছে, সেটা হচ্ছে আমি যে ক্লাসটা করাবো, যা করাবো বোর্ডে যা দেখাবো হুবহু লাইন বাই লাইন খাতায় লিখবেন, খাতায় লিখে জমা দিবেন। তাহলে আপনার কাজ একটা, বলেন তো সেই একটা কাজ কি? সেই একটা কাজ হচ্ছে HW। আপনাদের ভাইপো মানে আমার ছেলে, ও এইচ তৈরি করে। এইচ তৈরি কেমন? এই যে তো বেড, এখানে আমি শুয়ে আছি, এখানে আপনাদের ভাবি শুয়ে আছে, ও মাঝখানে এসে শুয়ে পড়ে। ওর আপনাদের ম্যাডাম, আপনাদের ভাবির শরীরের উপর মাথা দিবে, আমার শরীরের উপরে পা দিবে, বলে যে এইচ তৈরি করে। এইচ, ওই যে এগুলো ইউটিউবে দেখে, এইচ এবং ডব্লু। তো আপনাদের কাজ শুধুমাত্র একটা, শুধু HW জমা দিবেন, লাইভ ক্লাস করবেন, লাইভ ক্লাস শেষে সুন্দর করে পুরো ক্লাসটা খাতায় করে HW জমা দেবেন। এই একটা কাজ করলে আর কিছু করতে হবে না। কারণ এই একটা কাজ করলে, একটা কাজের মধ্যে আপনি সব পাবেন, সব গাইডলাইন বলেন। দেখেন আমি দেখছি অনেক শিক্ষক আছে সপ্তাহে 9টা 10টা ক্লাস, 10 ঘন্টা 10টা ক্লাস, মনে করেন 2 সপ্তাহে ক্লাস দিছে, 10টা ক্লাস দিছে, 5টা 10টা। একটা ক্লাস দিছে সে কি নিয়ে? গাইডলাইন নিয়ে। আমার কাছে এটা বিরক্তিকর লাগে। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা টানা একটা ক্লাস গাইডলাইন, এত বড় গাইডলাইনমূলক ক্লাস, এটা এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। গাইডলাইন এইভাবে করতে হয় না, গাইডলাইন ক্লাসের মধ্যে করতে হয়। ক্লাস চলতেছে, কোনো একটা জিনিস মোটিভেশন মাথার ভিতরে আসছে, আমি একটু গাইডলাইন করে গেলাম। দেখবেন আমি কিন্তু ক্লাসের ভিতরে গাইডলাইন করি। এই গাইডলাইনগুলো তো আসলে মূলত কাজে লাগে। আপনাকে একটা সিচুয়েশনের মধ্যে নিয়ে এসে আপনার যতটুকুন গাইডলাইন দরকার, আমি যতটুকুন পারি করলাম, আপনি যতটুকুন নেবেন ওইটুকুনি আপনার ব্রেনের মধ্যে আটকে থাকবে। আমি 2 ঘন্টা টানা গাইডলাইন ক্লাস দিলাম, আপনি শুনতেই থাকলেন, শুনতে শুনতে ক্লাস শেষ। কি শুনছেন? কি একটা কথা আছে না, সারা রাত রামায়ণ শুনে সকালবেলা সীতাকার বাপ। তো আমি দীর্ঘদিন পড়ছি। দেখেন আমি 2005-এ ইন্টার পাস করছি, 2005-এ আমি ঢাকা কলেজে ইংলিশে ভর্তি হই, 2006-এ আমার জগন্নাথে হয়। গ্রাম থেকে আসছি তো রেজাল্ট ভালো ছিল, আরও ভালো জায়গায় চান্স পেতাম, কিন্তু ওই গ্রাম থেকে এসে প্রথম দিকে বুঝতে পারি নাই। দ্বিতীয়বার জগন্নাথে সোশ্যালওয়ার্কে হয়, আমি সোশ্যালওয়ার্কে ভর্তি হয়ে যাই। আমার ওই ইংলিশ আমি বাদ দিয়ে দিই। কেন বাদ দিয়ে দিই জানেন? কারণ আমার একাডেমিক পড়াশোনা ভালো ছিল না। তো জগন্নাথে ভর্তি হওয়ার পর থেকে এই যে সেই 6 সাল থেকে এই 2000 কয় সাল চলে, 25 সাল, প্রায় 20-21 বছরই আমি টানা স্টুডেন্ট পড়াচ্ছি। এবং তার মধ্যে ব্যাংক, বিসিএস, প্রাইমারি নিবন্ধন এইগুলোর উপরেই পড়াচ্ছি প্রায় সেই 2007 সাল থেকে পড়াচ্ছি। 2008 সালে আমি জুম কোচিং সেন্টার মৌচাকে, আগে বাংলাদেশের বিখ্যাত একটা কোচিং সেন্টার ছিল জেনিথ, এক নামই ছিল। উনি পরে এমপি হয়ে গেছে। তো ওনার ভাইয়ের প্রতিষ্ঠানে জুম মৌচাক, যাত্রাবাড়ি এবং মৌচাক শাখায় ক্লাস নিতাম, প্রাইমারি নিবন্ধন, বিসিএস, ব্যাংক। এবং ওখানে মন্ডল স্যার এক নামে আমাকে সবাই চিনত। এবং তখন এনার্জি আরও অনেক বেশি ছিল। ঠিক আছে, আমার মনে আছে যে আমার পায়ে আমি দাঁড়িয়ে ক্লাস নিতে সারাদিন না, হাঁটতাম। অনেক সময় দেখা যাচ্ছে যাত্রাবাড়িতে যাচ্ছি, জ্যাম লাগছে, নেমে হেঁটে যাচ্ছি। বাসা ছিল ফার্ম গেটে আর ভার্সিটির সদরঘাটে জগন্নাথে। মৌচাকে কোচিং, মাঝে মাঝে যাত্রাবাড়িতেও যেতাম। ঠিক আছে, তো এই যে অনেকটা জার্নি করতাম, রিক্সায় কম উঠতাম কারণ জ্যাম লেগে থাকতো। এখনের থেকে ওই সময় ওই যে 8 সাল 9 সাল 10 সালে ঢাকাতে জ্যাম আরও বেশি থাকতো। হাঁটতে হাঁটতে আমার 2টা পায়ের ঠোসকা পড়ে থাকতো সারা বছর। তো ওই ঠোসকা নিয়ে আমি কখনো ভাবতাম না কোনো কিছু। পরিশ্রম করছি প্রচুর, সব দিক থেকে নিজেকে দক্ষ করে গড়ে তুলছি। ইংরেজি বলেন, অঙ্ক বলেন, বললাম না। পড়াশোনা শেষ করছি, একদিনও বেকার থাকিনি, জব পাইছি। পড়াশোনা শেষ করছি, বন্ধুদেরকে পড়াইছি।
নিজে কোচিংয়ে গেছি, কোচিং করছি, কোচিং থেকে স্যারদের কাছ থেকে শিখছি, স্যারদেরকে শিখাইছি। মানে আমার টার্গেট ওই রকম যে আপনাদেরকে ভালো একটা পর্যায়ে নিয়ে আসা, যে পর্যায়ে থেকে আপনারা নিজেরা তো শিখবেন, পাশাপাশি আপনার ছেলে মেয়ে, আপনাদের ভাই বোন, আপনাদের শিক্ষক, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, এদেরকে শেখাবেন। মানে আপনার শিক্ষাটা আপনি চারিদিকে ছড়িয়ে দিবেন। আপনারা টার্গেট করেন আপনি একটু গণিত শিখবেন কেন, যেন পাশ করতে পারেন। কেন রে ভাই, একটা বছর সময়, পুরো একটা বছর আপনি যদি গণিত ইংরেজি পড়েন, আপনার কোনো কিছু পড়তে বাকি থাকে, কিন্তু আপনার পড়াটা পড়ার মতো হয় না, বোঝাটা বোঝার মতো হয় না। 365টা দিন আপনি গণিত ইংরেজি আমার কাছে করলে আপনার কোনো কিছু পড়তে বুঝতে বাকি থাকবে? এই যে শিক্ষাটা আপনি পেলেন, এই শিক্ষাটা আপনি কি করবেন? আপনি ছড়িয়ে দিবেন বাঙালিদের মাঝে, আপনার ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে, সবার মধ্যে, পরবর্তী প্রজন্মের মধ্যে। না হলে তো আমরা ডেভেলপ হতে পারবো না। আমাদের তো এই যে ইহুদিরা, তারপর নাসা, তারপরে আমেরিকানরা, ওরা আমাদের মারতেই থাকে, মারতেই থাকবে। আমরা কি করি দেখেন, আমাদের দেশের সব থেকে হতভাগা জাতি আমরা। কেন জানেন? আমাদের এই যে ভাই বোন আছে না, দেখবেন বিদেশে যায় কামলা খাটতে, প্রবাসী। আমার ছেলেটাকে ছাড়া আমি একটা সেকেন্ড থাকতে পারি না। আর ওরা মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে বিদেশের মাটিতে গিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়। এই জীবনের কোনো মূল্য আছে? বিয়ে করছে, নতুন বউ রেখে বিদেশে চলে যাচ্ছে। আমরা প্রবাসে থাকতেছি, রেমিটেন্স আনতেছি, ঠিক আছে, কিন্তু যে দেশে খাটতেছি ওই দেশের উন্নয়ন হচ্ছে। আমাদের দেশের উন্নয়ন হচ্ছে? আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু সামান্য উন্নয়ন হচ্ছে। এর থেকে ওদের দেশের উন্নয়ন আরো অনেক বেশি গুণ হচ্ছে, যার কারণে ওদের থেকে আমরা আরো পিছিয়ে পড়তেছি। এই জন্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে। শিক্ষা ব্যবস্থা উন্নত করতে পারলে, বিশেষ করে প্রাইমারি, একেবারে বেসিক লেভেল থেকে। এখন প্রাইমারি কে পড়াবে? প্রাইমারির বাচ্চাদেরকে কে পড়াবে? আপনি পড়াবেন? আমি পড়াবো? আপনাকে পড়াতে হবে। আপনি যখন আমার কাছ থেকে গণিত শিখবেন, আপনি যখন আমার কাছ থেকে ইংরেজি শিখবেন, আপনার ছেলে মেয়ে, বাচ্চা কাছে যারা আছে, এদেরকে আপনি তখন ওই ইংরেজি পড়াবেন, ওই গণিতগুলো পড়াবেন। দেখবেন যে আমাদের পরবর্তী ভালো একটা প্রজন্ম উঠে আসবে। এই জন্য আমি পড়াই। পড়ানো আমার নেশা, পড়ানো আমার পেশা। আমার পড়াইতে ভালো লাগে, আমার গাইডলাইন করতে ভালো লাগে। আমার মন চায় যে আমি সবসময় পড়ানোর মধ্যেই থাকি, গাইডলাইন করার মাধ্যমে থাকি, যে ভালো একটা প্রজন্মকে উঠাই নিয়ে আসি, যেন আমরা শুধু বিশ্বে এই আন্ডার ডেভেলপড হয়ে না থাকি, আমরা যেন শুধু শাসন এবং শোষিত না হয়ে থাকি। আমরা তো আসলেই শোষিত, সারা জীবন সব জায়গায় শোষিত হয়েছি, এখনো শোষিত, আগামীতেও শোষিত হব। তো আসেন, খুবই নিডি, ধন্যবাদ ছোট ভাই। কফি খাই আমিও। জীবনে টাকাই কি সব? লিসেনিং, যে মীরা, মীরা খুব ভালো করতেছে। আসেন আমি একটু, ভাই আপনার গ্রুপে একটু অ্যাড করে দিয়েন। জি, আপনারা থাকেন, রুহুল ভাই খুব ভালো লোক। আপনারা গ্রুপে অ্যাড থাকলে কি হবে জানেন? পড়াশোনা হবে। টাকা দিয়েছেন 300, টাকা দিয়েছেন 200, টাকা দিয়েছেন 100, টাকা পয়সা আসলে ব্যাপার না, গ্রুপে অ্যাক্টিভ থাকা। দেখেন, আমি যদি আজকে এই মুহূর্তে আমার লাইভ উপস্থিতি কত আমি দেখতে পারতেছি না। প্রাইভেটে ক্লাস নিচ্ছি, প্রাইভেটে ক্লাসগুলো আপনারা করবেন। আমি ওপেনে ক্লাস দিলে দেখবেন এই ক্লাসের মূল্য কম। ওপেনে ক্লাস দিলে ক্লাসের মূল্য কম, প্রাইভেটে ক্লাস দিলে প্রাইভেটের গুরুত্ব বেশি। আপনি যে 100 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনার নিজের ভিতরে মানসিক একটা প্রস্তুতি কাজ করে, আমি মন্ডল স্যারের ব্যাচে আছি, আমি 100 টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমি 500 টাকা দিয়েছি, আমার প্রতিদিন ক্লাস করতে হবে, স্যারের গাইডলাইন ফলো করতে হবে। আর এইভাবে আপনারা নিজেরা নিজেদের মধ্যে কোঅপারেশন করে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন। আর ক্লাস বলেন, গাইডলাইন বলেন, অঙ্ক বলেন, ইংরেজি বলেন, যা আছে বেসিক থেকে অ্যাডভান্স সব শেখানোর দায়িত্ব আমার, আমি শেখাবো। আপনাদের শুধু একটাই কাজ, যা শেখাবো খাতায় করবেন, জমা দিবেন। ভাই স্টাডি গ্রুপে অ্যাড দিন। জি, রুহুল ভাইয়ের স্টাডি গ্রুপে থাকেন। বাসার ভাই আছেন নওগাঁ থেকে। আগে জব পরে সব, আপনার এই উক্তিটাই সবচেয়ে বড় গাইডলাইন। জি, আগে জব পেতে হবে আমাকে, তারপরে হচ্ছে সব কিছু। মেড ইন কাপাসিয়া বি বাচ্চু ভাই, স্যার ক্লাস নিয়ে নতুন করে নেবেন? ক্লাস কি নতুন? হ্যাঁ, ক্লাস সবই নতুন, সবই পুরান। কারণ আমি বলছি না যে আমার এখানে আপনি আসেন, ক্লাস করতে পারবেন যতদিন আপনার চাকরি না হয়। আর নতুন আর পুরাতন কি আছে? আমি তো বই একটা ধরলে আমি যে কোনো জায়গাতে পড়াশোনা শুরু করি। মনে করেন যে আপনি আজকে আমার কাছে ম্যাথ টিউটর বইটা আছে, বুঝছেন? আপনি এখন ম্যাথ টিউটর বইটা বাজার থেকে আনছেন। আপনি আপনি আমার আবার বলি, শুনেন গুরুত্বপূর্ণ কথা। আমার কাছে ম্যাথ টিউটর বইটা দেখছেন, আমি আপনাকে ম্যাথ টিউটর বইটা করতে, ম্যাথ টিউটর এই মোটা একটা বই, আপনি ম্যাথ টিউটর বইটা নিয়ে আসছেন বাসায়, কিনে আনছেন, অনলাইন থেকে কিনছেন, বাসায় আসছে। এখন আপনি কি করবেন? বইয়ের প্রথমেই দেখলেন যে সংখ্যা পদ্ধতি, তারপর আছে 2 নাম্বার মনে করেন শতকরা, তারপর আছে 3 নাম্বার মনে করেন লাভ ক্ষতি। এখন আপনি বইয়ের শুরু থেকে শুরু করবেন? অনেকে আছে একেবারে বইয়ের শুরু থেকে শুরু করে। আমি পারি না শুরু থেকে শুরু করতে, কারণ আমি নতুন একটা বই পেলে আমি বইটা উল্টাই পাল্টাই।
বিভিন্ন চ্যাপ্টার দেখি, চ্যাপ্টার দেখতে 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 আমার যে চ্যাপ্টারটা মন চায় যে না এখানে ধারা আছে, তাহলে ধারার ক্লাসটা আমি আজকে করি। বই কিন্তু একেবারে নতুন বই, তাহলে আমি শুরু করলাম কোথা থেকে? ধারার থেকে। তো আমি ধারার গণিতগুলো কিছু করলাম, 50টা গণিত আছে, 20টা গণিত করলাম, কালকে 20টা করলাম, পরশু দিন শেষ। ধারা করার পরে ঠিক ধারার পরেই আছে, মনে করেন যে ধারার আগে আছে শতকরা হোক বা বীজগণিতের একটা চ্যাপ্টার হোক, আরেকটা চ্যাপ্টার আমার ভালো লাগছে, তখন আমি ওই চ্যাপ্টারটা করি। 2 দিন বীজগণিত করলাম, 2 দিন পাটিগণিত করলাম, এরপরে মন চাচ্ছে একটু জ্যামিতি করি। তাহলে জ্যামিতি কি করব? ত্রিভুজ করব না চতুর্ভুজ করব? আমার যেটা করতে মন চায় আমি সেটা করি। এভাবে করতে 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 আপনার মানসিকভাবে দেখবেন যে পুরো বইয়ে 20টা চ্যাপ্টার আছে, আপনার 14-15টা শেষ হয়ে গেছে, মানে বইয়ের বেশিরভাগ শেষ। এবার আপনি কি করবেন? আপনার বাকি আছে কোন চ্যাপ্টার? এই বইয়ের একেবারে প্রথম চ্যাপ্টার, সংখ্যা পদ্ধতি। হয়তো আপনার সংখ্যা পদ্ধতি করতে মন চাইতেছিল না ওই সময়ে, তাই না? আপনার যে জিনিসটা মন চায় আপনি সেটা করবেন। আমিও কিন্তু দেখছেন আমার বিগত ক্লাসগুলো যারা করছেন তারা বুঝতে পারছেন যে গণিতের যে চ্যাপ্টারগুলো একেবারে কিন্তু বইয়ের প্রথম চ্যাপ্টার থেকে শুরু করি নাই। আমার কাছে মনে হয়েছে এই চ্যাপ্টারটার সাথে এই চ্যাপ্টারটা সঙ্গতিপূর্ণ, ঠিক সেইভাবে করাইছি, এবং করাতে করাতে কিন্তু সবগুলো চ্যাপ্টার আমার শেষ হয়ে গেছে অলরেডি। আমার পাটিগণিত শেষ, আমার বীজগণিত শেষ, আমার জ্যামিতিও শেষ। আমার জ্যামিতি যখন ধরছি তখন কিন্তু সবগুলো একসাথে শেষ করে দিয়েছি। যেমন জ্যামিতি করতে গিয়ে কিন্তু আমরা ওই যে ত্রিভুজের আগে বৃত্ত করি নাই, কিংবা বৃত্তের আগে চতুর্ভুজ করি নাই, ওখানে একটা সিকোয়েন্স আছে। আমরা আগে রেখাকোণ করছি, তারপর ত্রিভুজ করছি, তারপরে চতুর্ভুজ করছি, তারপর বৃত্ত করছি। আসেন আপনারা একটু কমেন্ট দেন, আমি একটু শুনি আপনাদের নতুন ব্যাচ নিয়ে বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অপ্রয়োজনীয় কথা বলবেন না, ভালো ভালো কথা বলবেন। হাসি করেন, তামাশা করেন, গল্প করেন, মজা করেন, ফান করেন, যা মন চায় তাই করেন, সবই করতেছি, সবই করব। কারণ আমি প্রচুর এন্টারটেইনবাজ, আমি প্রচুর এন্টারটেইন করি। আমিও চাই যে আপনারা এন্টারটেইন করেন, কিন্তু আপনারা এন্টারটেইন করতে পারবেন তখনই যখন নিজে প্রতিষ্ঠিত হবেন। প্রতিষ্ঠিত না হইলে জীবনে এন্টারটেইন করতে পারবেন না, ধুকে ধুকে মরবেন। আমি চাই না আমার একটা ছোট ভাই বোন যারা আমার এই প্ল্যাটফর্মে আছে তারা ধুকে ধুকে মরুক, সবাইকে টেনে উঠাই নেব। ওই যে বললাম না যে এর আগে যে শাখায় ছিলাম, ওই শাখার ম্যানেজার স্যার বলতো যে আমরা এখানে 5জন ব্যাংক কর্মকর্তা আছি, আমাদের সামনে একটি স্কুল আছে। তো বলতো ওই প্রাইমারি স্কুলে পড়াশোনা ভালো হয় না, তো আমরা এখানে যে 5জন ব্যাংক কর্মকর্তা আছি, এই 5জন ব্যাংক কর্মকর্তার কাছে ওই প্রাইমারি স্কুলটা ছেড়ে দেন, আমরা 5জনে গিয়ে পড়াই। এবং উনি খুব জেদি, উনি এটাও বলতো যে ওই প্রাইমারি স্কুলে যদি 100 বাচ্চা থাকে, যদি প্রতিবন্ধীও থাকে, যদি অটিস্টিকও থাকে, ওই বাচ্চাটাকে আমরা ভালো পর্যায়ে নিয়ে আসবো। মানে আমার ম্যানেজার স্যার কতটা গর্ব করে বলতো, মানে ওনারও পড়াইতে মন চাইতো, ওনারও ছোট ছেলে আছে, মেয়ে আছে, স্কুলে দিবে, ভালো স্কুল পায় না, গ্রাম পর্যায়ে প্রাইমারি স্কুলে পড়াশোনার ব্যবস্থা ভালো না, ঠিক আছে। মানে স্যারের ওই কথাটা আমার খুব ভালো লাগতো যে আমরা 5জন ব্যাংকের ভিতর সারাদিন ব্যাংক জব করতেছি, আমাদের সামনে একটা প্রাইমারি স্কুল আছে, ওই স্কুলটা আমাদের 5জনের হাতে ছেড়ে দিক, আমরা 5জন ওই স্কুলটা চালাই। ওই স্কুলে 100 জন ছেলে মেয়ে আছে, 100 জন ছেলে মেয়ের মধ্যে 100 জনই মানুষ হবে, ভালো পর্যায়ে চলে আসবে। আমি ঠিক তাই বলি যে আমার এখানে আপনারা যারা আছেন, 100 জন আছেন, 200 জন আছেন, 500 জন আছেন, যে কজন আছেন, সবাই ভালো পর্যায়ে আসবেন, সবাই ভালো পর্যায়ে আসতে হবে, ভালো পর্যায়ে আসতে বাধ্য। জাস্ট একটু আমার কথা শুনে নেক, একটা কথা শোনা লাগবে, আমি তো বলছি এত কিছু শোনা লাগবে না, শুধুমাত্র একটা কাজ করবেন, ক্লাসটা খাতায় করবেন, জমা দিবেন। এখন বলবেন ক্লাস খাতায় করলে জমা দিলে কি হবে? ক্লাস যখন আপনি খাতায় করবেন তখন আমার কথা আপনার অটোমেটিক সব আস্তে আস্তে কানে ঢুকবে। আপনি যখন ক্লাস খাতায় করবেন ধীরে 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 আস্তে আস্তে করবেন, আমি যে মোটিভেশন দিই, আমি যে গাইডলাইন দিই, আমি যা পড়াই, মানে আমি যা কিছু আপনাকে দিতে চাই, সব ওই খাতায় করার সময় এগুলো আপনার ব্রেনে গেঁথে যাবে। ওকে ভাইয়া। স্যার যাত্রাপালা হচ্ছে, স্বামীর চিতা জ্বলছে, কোথায় এটা? ওকে ভাইয়া, যারা গ্রুপে জয়েন হতে চান ক্লাস শেষে একটু ইনবক্সে নক দিন, সবার আইডি তো মনে নাই। জি, এক টুকরো নীল কমেন্ট দিছে, আপনারা গ্রুপে জয়েন করেন। ভাই আমাকে একটু অ্যাড দিন। জি আপনারা, আর আমি বলি যে আপনারা গ্রুপ খুলে, এই যে আপনাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে কিন্তু আমি রুহুল ভাইকে বলছি, তারপর ওই যে তুষার ভাইকে বলছি, শরীফ ভাইকে বলছি, হিসমাকে বলছি, যে অপ্রয়োজনীয় যারা আছে শুধু শুধু গ্রুপে মেম্বার বাড়াবেন না। এতে কিন্তু ওই যে কথা আছে, অনেক সন্ন্যাসীতে গাজর নষ্ট। যারা পড়াশোনা করে, যারা পড়াশোনা করতে চায়, যারা সিরিয়াস চাকরি পাইতে চায়, চাকরি পাবে, শুধুকে তাইদেরকে রাখেন। কিছু কিছু মানুষ আছে যারা শুধুমাত্র বসে থেকে অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করে, তাদেরকে গ্রুপ থেকে বের করে দিয়েন।
স্যার হার্ড কপি বই সাজেস্ট করিয়েন ভাই, সিট পিডিএফ খুব ঝামেলা পড়লো, এলাকায় ফটোকপিও দোকান নেই। না, আমি বলি পিডিএফ কখনোই পড়বেন না, পিডিএফ ভালো না। পিডিএফ আমি তো বলছি, আপনি হয়তো নতুন এন হাসান, আপনি জানেন আমি কিন্তু পিডিএফ এর ঘোর বিরোধী। পিডিএফ যে অনলাইনে যে প্রচুর পিডিএফ দেয়, পিডিএফ এর ঘোর বিরোধী। তবে আমি যেটা পড়াই, আমি যেটা করাই, আমি যেটা শেখাই, আপনি শেখার পরে আমি যদি পিডিএফ দিই, সেই পিডিএফটা দেখে যদি আপনি প্র্যাকটিস করেন, দেখলেন, প্র্যাকটিস করলেন, শিখলেন, কারণ এটা খাতায় আছে, এরপর আপনি পিডিএফ ফেলে দিলেন আর শেষ। এই পিডিএফগুলো ভালো জাস্ট প্র্যাকটিস করার জন্য। স্যার অনেকে ইনবক্সে নক দিচ্ছে ভর্তির জন্য, এমআরটি রুহুল, জি রুহুল ভাই। দেখেন আমি সত্য কথা বলতে, আমার ওই যে ছোটো ভাইটা থাকে না, আমি আবার বলি, খুব ভালো লাগছে একটু আগেই, আমার এলাকার একটা ছোটো ভাই বলতে আপনাদের ম্যাডামের কাকাতো ভাই, চাস্তো ভাই, ঠিক আছে। ও আমার এখানে থাকে, ভালো কাজ করে, পরিশ্রম করে। আজকে স্কুলে গেছি, ছেলেটাকে নিয়ে গেছে, আসতে আমি ও ব্যাংকে গেছি, ও ওই সময়টা ছেলেটাকে দেখাশোনা করছে, এরপর আবার বাসায় নিয়ে আসছে। তারপরে এসে দেখলাম যে টাইপিংয়ের কাজ করতেছে, এখন এই যে স্টুডিও সেট আপ টেটআপ সব করে দিল, ওরও ভালো পরিশ্রম হয়। তো এখানে থাকে, এখানে খায়, ওরে মাস গেলে আমি ওই যে জামা প্যান্ট ট্যান্ট দিই, বাড়িতে যাই পরীক্ষা দিতে দিতে আসে টাসে, আর টুকটাক হাত খরচ টরচ দিই, তাতে প্রায় ওর মাসে আমার 10, 12, 14, 15 হাজার টাকার মতো ওর পেছনে আমার খরচ হয়। গত 2-3 দিনে আপনারা কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছেন, আমারও কিছু টাকা আসছে, আমি খুশি হয়ে ওরে আজকে আমি খুব ভালো একটা হ্যান্ডসাম একটা বক্সিয়ে দিছি। শুধু দেই নেই, আমি শুধু বলছি যে এটা দিলাম, তুই এখান থেকে একটা টাকায় হাত দিবি না, আমার বিকাশ থেকে ওর বিকাশে সেন্ড করছি। ওরে শুধু বলছি এটা এখন তুই বাইরে যাবি, আমি করে তুই করে বলি না, তুই করে বলি না, তুমি করে বলি। আমি বলছি তুমি এখন বাইরে যাবা, তোমাকে আমি 2টা হাজার টাকা দিলাম, এই 2টা হাজার টাকা দিয়ে তুমি কালকে 2টা শীতের পোশাক কিনবা, আগেও দিছি টাকা। আর এই টাকাটা দিলাম, এই টাকাটা তুমি এখন বাইরে যাবা, বিকাশে এটা তোমার বাবার কাছে সেন্ড করবা, ঠিক আছে। এটা আমার ভালো লাগতেছে না, ভালো লাগতেছে। আমার এই যে দেখেন ভাড়া টাড়া এদিক সেদিক মিলাই কিন্তু খরচ আছে প্রচুর, মাস গেলে প্রায় 40-50 হাজার টাকা আমার স্টুডিওর পিছনে খরচ। আর এখানে যে পরিমাণ কাজ আছে ও তো একাও করে পারে না, এই যে স্লাইড টিলাইড তৈরি করা, রেডি করা, এগুলো অনেক ঝামেলার কাজ। বিশেষ করে পাওয়ার পয়েন্ট স্লাইড, একটা স্লাইড তৈরি করতে 2-3 দিন সময় লেগে যায়। ও তো সারাদিন কাজ করতে থাকে, কিন্তু ওরে আমার যে পরিমাণ টাকা পয়সা ওরে আমার দেওয়া দরকার সেই পরিমাণ, আর এই ধরনের সুন্দর পাওয়ার পয়েন্ট স্লাইড টাইড ছাড়া আমি ক্লাসও নিতে পারি না। কারণ আমি বললাম না যে আমার সব কিছু স্ট্যান্ডার্ড, আমি চাই আমার সব কিছু স্ট্যান্ডার্ড হোক। আর আমার সাথে থাকবেন মানে আপনারাও দেখবেন আস্তে 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 স্ট্যান্ডার্ড হবেন। স্যার আমিও স্টাডি গ্রুপে অ্যাড করে দিয়েন। জি, আমার স্টাডি গ্রুপ নাই, আমাদের না, আপনারা যে ক্লাস খাতায় করে জমা দিবেন সেটার জন্য 2টা গ্রুপ আছে, গ্রুপ আমি পেজে শেয়ার দিয়ে দিই, ক্লাস খাতায় করবেন জমা দিবেন। স্টাডি গ্রুপ আছে, আমাদের যে একটা টিম আছে রুহুল ভাইদের, ওই টিমে আমি ওই স্টাডি গ্রুপে আমি থাকি নাই, কারণ আমি আমার এদিকটা চালাই, রুহুল ভাইকে বলছি আপনারা আপনাদের ওইটা চালান। দাদা ক্লাসে আসলাম, মশিউর রহমান, এই যে মশিউর রহমান ভাই দেখছেন, আমার ব্যাংক ম্যাথের স্টুডেন্ট, অনেক কথা হয়েছে জীবনে, প্রচুর, প্রায় 150-60টা ক্লাস হোমওয়ার্ক জমা দিছে এই পর্যন্ত। স্যার আপনার অনলাইন সেবা অনেক ভালো, প্রেজেন্ট বিজনেস জাজ, আপনার সেবা জাস্ট অসাম, ধন্যবাদ। আমরা মন্ডল বাহিনী আসি স্যার, 7টা আমরা ভর্তি করাবো স্যার। জি করান, কারণ আমারও অনেক পরিকল্পনা আছে দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে, আর আমার পরিবার যারা আছে, আমার বাচ্চা ছাড়া, তারাও মানুষের জন্য জীবনে কাজ করছে, এখনও কাজ করতেছে, আমিও কাজ করতেছি। আর আপনাদের যে ম্যাডাম ভাবি, ওরও মেন্টালিটি খুব ভালো, ও মানুষের জন্য খুব ভাবে, আমরাও মানুষের জন্য খুব ভাবি। বললাম না যে আসলে আমাদের একটা এলাকায় একটা কথা বলে যে খালি সালাই গিরে আটে না, অর্থাৎ আপনি যদি মানুষের জন্য কাজ করতে চান আপনার কিছু থাকা লাগবে। একেবারে শুধু শুধু আপনি বেশি দিন পারবেন না, শুধু কোপ হবে। মারুফ হোসেন, খাইরুল ভালো না, সব বই ভালো, মার্কেটে বাজারে যত বই আছে সব বই ভালো, ম্যাথ টিউটর বইটা ভালো, আজকে যে সেলফের যে বইটা পেলাম, এই বইটা তো অমায়িক, ছোট বই, 300 পৃষ্ঠার, অনেক ভালো, প্রচুর ভালো বই। নাইম স্যারের যে বইটা আছে ওই বইটা এডিশন আনতেছে না, কারণ এডিশন আনার মতো স্যার সময় পাচ্ছে না, ওই বইটা অনেক ভালো বই, ওই বইটা থেকে আমি অনেকগুলো ক্লাস দিয়েছিলাম। খায়রুল স্যারের বই ভালো আছে। সব থেকে ভালো লাগে আমার কোন বইগুলো জানেন, একেবারে বেসিক বইগুলো, বিসিএস এর জন্য যে বইগুলো আছে, ওই যে ওরাকলের বই, অ্যাসুরেন্সের বই, প্রফেসরসের বই, মোটা মোটা বই, ওই বইগুলো একেবারে ফ্রেশ, গণিতগুলো সুন্দর করে সাজানো। আপনারা দেখবেন বর্তমানে বাজারে যত গণিত বই আছে, একটা গণিত আসছে ডান পাশে লেখা আছে কোথায় আসছে, আরেকটা গণিত আছে ডান পাশে লেখা আছে কোথায় আসছে, আছে না আছে। প্রফেসর সুরাকল অ্যাসুরেন্স মেন্টরসের এই যে এই বড় বড় মোটা মোটা ব্যাংকে বিসিএস এর যে বইগুলো, ওখানে দেখবেন ওইগুলো লেখা থাকে না। শতকরার উপরে 50টা গণিত আছে, সুন্দর করে 50টা গণিত সাজানো, ওখানে কোনো টাইপ ভিত্তিক ম্যাথও নাই।
কোনো টাইপ, এখনের যে বইগুলো আছে বেশিরভাগ টাইপ ভিত্তিক ম্যাথ করে, ছেলে মেয়েদের টাইপ ভিত্তিক ম্যাথ করাইয়া মজা দেয়, মজা দিয়ে কি করে বইয়ের মার্কেট ভ্যালু বাড়ায়। আমি কিন্তু দেখছেন ম্যাথ করাইছি কোনো টাইপ ভিত্তিক নাই। টাইপ ভিত্তিক ম্যাথ করলে আপনি টাইপ ভিত্তিক ম্যাথ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, টাইপের ভিতর থেকে বেরোতে পারবেন না। এই জন্য যাদের বিসিএস টার্গেট আছে, প্রাইমারি নিবন্ধন তো হবেই একটু ভালো, তারা এই রিটেন বইগুলো কিনতে পারেন, প্রফেসরসের, ওরাকলের, অ্যাসুরেন্সের, মেন্টরসের, বিসিএসের রিটেন ম্যাথ বইগুলা। যদিও মোটা মোটা, যে ম্যাথগুলো শেষে একটু বড় কঠিন, এগুলো আপনার প্র্যাকটিস করার দরকার নেই। মনে করেন যে কোনো একটা চ্যাপ্টারের উপর 70টা ম্যাথ আছে, আপনি প্রথম দিক থেকে করতে করতে 50টা পর্যন্ত গেছেন, ওই 50টা করে বাদ দেন, বাকি 20টা করার দরকার নেই। মনে করেন ওই 20টা পিওর রিটেন, ওই 20টা হচ্ছে আপনার বিসিএস এর জন্য, সুতরাং ওইগুলো আপনি বাদ দিয়ে দেন, যে পর্যন্ত পারছেন ওই পর্যন্ত প্র্যাকটিস করেন। আর ওই গণিতগুলো অনেক সুন্দর করে সাজানো, মানে কোনটার পরে কোনটা আসবে, কোনটার পরে আপনি কোনটা বুঝবেন। কিন্তু বাজারে এখন যে বইগুলো আছে সব হ্যাপাজার, ম্যাথগুলো একেবারে ছড়ানো ছিটানো, টাইপ ভিত্তিক ম্যাথ। ওয়ালাইকুম সালাম, আরিয়ান আহমেদ। দাদা আপনাকে ভালোবাসি। জি, আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। ভালোবাসা খুব ভালো স্যার, আমাকে মনে আছেন অবশ্যই। শাকিল খান মনে রাখবো না মানে? এই প্রোফাইলের যে পিকচারটা দেয়া আছে আমার পেজে, এটা তো শাকিল খানেরই বানানো, তাই না শাকিল ভাই? বেসিক ম্যাজিক ম্যাথটা কেমন স্যার? নীলকাব্য বেসিক ম্যাজিক ম্যাথ ভালো। আমি যদিও আমার বইটা কালেকশানে নাই, কিন্তু আমি বইটা নীলক্ষেতে গেছিলাম, 2-3 বার মেলে দেখছি। আর ওই যে ইয়ে আছে না, একটা পেজ আছে ভালো ক্লাস নেয়, ভালো না ফালতু, ওরা ওই বইটা থেকে ক্লাস নেয়, ঠিক আছে? তো ওদের ওখানে যখন আমাকে ডাকছিল, গেছিলাম, তখন আমি ওইখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম ওদের স্টুডিওতে, তখন আমি একটু ওই বইটা দেখছিলাম। ভালো, প্রচুর গণিত দেওয়া আছে, একেবারে বেসিক ম্যাথ সব। সেলফ গণিত বইটা কততম গ্রেডের চাকরির জন্য ভালো হবে? সেলফ গণিত বইটা আমি আজকে প্রথম দেখছি। দেখেন, গতকাল সম্ভবত ম্যাথ টিউটর বইটা নিয়ে আমার পেজ থেকে পোস্ট করার কারণে ওনারা আমার পোস্ট দেখছে, পোস্ট দেখার পরে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিছে এবং ছবি পাঠাইছে কালকে, বলছে যে বইটা একটু দেখবেন নাকি স্যার? আমি বলছি অবশ্যই দেখবো, দেখবো না মানে? তো কালকে ওরা কুরিয়ারে পাঠাই দিয়েছে, আজকে বই পাইছি। দুপুরে অফিস থেকে একটু বাসায় আসছিলাম, বাসায় এসে একটু বিছানায় যখন পিঠ দিলাম, তখন বইটা একটু খুলে দেখলাম, দেখলাম যে দারুণ তো বইটা, একেবারে মানে ওই যে ম্যাজিক ম্যাথ যে বইটা, ওখানে বেশ সব তন্ময় স্যারের যে ম্যাথ বইটা সব বেসিক ম্যাথ, কিন্তু এই সেলফ যে বইটা এটা কিন্তু রিটেন ভিত্তিক। আপনার কিন্তু একটু অ্যাডভান্স রেঞ্জের ম্যাথ, একটু রিটেন ভিত্তিক ম্যাথ করতে হবে। এবং সব ম্যাথগুলো দেখলাম যে এত সুন্দর করে সাজাইছে ওরা। প্রথমে মনে করেন একটা চ্যাপ্টারের উপর 20টা গণিত রাখছে, এরপর ওই 20টা গণিতের সমাধান দিচ্ছে, এরপরে বাকি আরও 20টা গণিত নিছে, যে 20টা গণিত আপনার রিসেন্ট সময়ে চাকরি পরীক্ষায় আসছে, একেবারে রিসেন্ট, ট্রেন্ডিং, 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল, 25 সাল, একেবারে ট্রেন্ডিং রিসেন্ট। অনেক ভালো লাগছে বইটা। আর ম্যাথ টিউটর বইটা তো দারুণ, অনেক দারুণ, অনেক দারুণ। স্যার জব সলিউশন কেমন? জব সলিউশন ভালো, জব সলিউশন আপনি একটু আরেকটু পরে প্র্যাকটিস করবেন। আপনি ম্যাথে যখন একটু বস লেভেলে যাবেন, যেমন আমি বলি আমার 43টা গণিত, হ্যাঁ 43টা গণিতের ক্লাস আছে, 43টা গণিতের ক্লাস করেন, পুরোটা কমপ্লিট করেন। কমপ্লিট করলে আপনার ম্যাথের একটা বেসিক দাঁড়াবে। এবার আপনি জব সলিউশন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? শুরুতেই জব সলিউশন প্র্যাকটিস করার দরকার নেই, আগে ম্যাথটা প্র্যাকটিস করেন। জব সলিউশন কিসের জন্য? জব আপনি সলিউশন করতেছেন যেগুলো পরীক্ষায় আসছে, তার মানে আপনাকে তো আগে শিখতে হবে ওইগুলা, তাই না? পরীক্ষায় আসছে সেগুলো সমাধান করতেছেন, এর অর্থ হচ্ছে আপনি মনে করেন সামনে একটা পরীক্ষা দিতে যাবেন বা পরীক্ষা দিচ্ছেন, তাহলে পরীক্ষা আপনি কখন দিবেন? প্রস্তুতি নিয়ে দিবেন না? প্রস্তুতি নিয়ে দিবেন। তাহলে আপনাকে আগে গণিত প্র্যাকটিস করতে হবে, যখন আপনার একটু লেভেলটা ভালো আসবে তখন আপনি জব সলিউশন প্র্যাকটিস করা শুরু করবেন। স্যার আপনার ম্যাথ খাতায় করলে মাথায় থাকে, তারপর দেখি সুন্দর জীবন না। আমি পড়ি জব সলিউশন, আপনাকে অনেক মিস করি শাকিল খান। সেলফ প্রিপারেশন 2025 এরটা আছে আমার কাছে। জি, সেলফ প্রিপারেশন 2025 বইটা আমি আজকে হাতে পাইছি। আমার কাছে বই নেই এমন কোনো বই নেই, সব বই কম বেশি আছে। একেবারে রিসেন্ট যেগুলো মার্কেটে আছে এইগুলো একটু তুলনামূলক কম ছিল, কম আছে। নিবন্ধন সাবজেক্টিভ গণিত, আমি এগুলো সবসময় যে ব্র্যান্ডের বইগুলো কিনছি, ব্র্যান্ডের বইগুলো পড়ছি, নতুন নতুন এডিশন। নিবন্ধন সাবজেক্টিভ গণিত অংশের জন্য কী করে পড়াবেন? নিবন্ধন সাবজেক্টিভ গণিতের জন্য আমি বলতে পারবো না ভাই, কারণ সাবজেক্টিভ গণিতে আমি কোনো কিছুই আমি স্পেশাল কোনো কিছুই দেখাতে যাবো না। স্পেশাল কোনো কিছু দেখাতে গেলে স্টুডেন্ট হারিয়ে যাবে, কারণ এটা আমার কম্বাইন্ড একটা ব্যাচ। আমার এখানে টার্গেট প্রাইমারি, টার্গেট নিবন্ধন, টার্গেট 11 থেকে 20তম গ্রেড, এই 3টে সাইডে আমার টার্গেট, পাশাপাশি বিসিএস প্রিলিমিনারি। ক্লাস হবে ম্যাথের উপরে, যদি বলেন ইংরেজি ক্লাস অফ করে দিতে আমি ইংরেজি ক্লাস অফ করে দেবো। ক্লাস হবে পুরো ম্যাথের উপরে, সারা বছরে
সপ্তাহে মাসে মনে করেন 12 থেকে 15টা ম্যাথের ক্লাস হবে। তো 2 মাসে আমি 30টা ক্লাস দিই, আপনারাও ম্যাথ করতে করতে বিরক্ত হয়ে যাবেন। এরপর আমি কিছু ইংরেজির ক্লাস দিলাম, ইংরেজির একটা শীট তৈরি করলাম সুন্দর করে। আস্তে 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 মানে হয়েছে কি জানেন, আপনার একটা ম্যাথ কোর্সে ভর্তি হলে সারা বছর ম্যাথ করেন, ম্যাথ করতে 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 ম্যাথ প্রচুর ম্যাথ করেন, ওদিকে ইংরেজিটা যে পড়ে আছে। এই জন্য আমার ওই যে স্যার নাইম স্যার বলছে যে সুকান্ত তুমি তো ইংরেজিও ভালো পড়াও, তো আমি দেখছে উনি ওনার ওই যে ওনার নানার একটা বই আছে ইংরেজির, ওনার নানার একটা ইংরেজির বই আছে ওইটা ডিগ্রির জন্য, ওই বইটা উনি নিজে রেডি করছে, ওখানে প্রচুর ইংরেজি আছে। বলছে যে আমার এই ডিগ্রির এই ইংরেজি বইটার উপরে তুমি একটা কোর্স দিতে পারো নাকি ডিগ্রির জন্য। উনি জানে আমি ইংরেজি ভালো পড়াই, তো বলতেছিল যে তুমি তো এখানে ম্যাথ পড়াচ্ছো, ম্যাথের পাশাপাশি ইংরেজিও পড়াও, কারণ ছেলেমেয়েরা সারা বছর শুধু ম্যাথ পড়বে ম্যাথ পড়বে ম্যাথ করবে, ইংরেজিতে ভয় থাকবে, ইংরেজিতে দুর্বল থাকবে, ওই ইংরেজি ওদের পড়ে থাকবে, ইংরেজি ওদের পড়া হবে না। ওর থেকে ভালো মাসে 15টা ক্লাস নিলে তুমি 12টা ক্লাস গণিতে দাও, 3টে ক্লাস ইংরেজিতে দাও। 3টে ক্লাস যদি মাসে দেই তার মানে 12 মাসে 36টা ইংরেজির ক্লাস। আর আমার 36টা ইংরেজি ক্লাস মানে তো বুঝেনি, আমি 36 বার লাইভে করাবো, আপনি 36 বার খাতায় করবেন, তার মানে আপনার ইংরেজিটাও চর্চা হচ্ছে। এটা ভালো করছি না? আমার কাছে মনে হয় আমি ভালো করছি। যে অঙ্কের পাশাপাশি যেমন আমি বলি যে আমি যদি আমার আপন ছোট ভাইটা কিংবা আমি আমার আপন ছোট বোনটাকে এখন পড়ানো শুরু করি, আমি করে প্রতিদিন ইংরেজি পড়াবো বা প্রতিদিন গণিত পড়াবো? না, প্রতিদিন গণিত পড়াবো না, কারণ ওর চাকরির জন্য ইংরেজিও দরকার, ওর চাকরির জন্য গণিতও দরকার। আমি তো শুধু ওরে গণিত পড়াবো না। এখন আমি এতটা কমার্শিয়াল না আমি যে এখানে এসে একেবারে ব্যবসা শুরু করলাম, শুধু গণিত পড়াবো শুধু গণিত পড়াবো। তো ভাবলাম যে গণিতের পাশাপাশি যদি একটু ইংরেজিও পড়াই, এই ইংরেজিটুকুনি আপনার এগোয় থাকবেন। বছর শেষে গিয়ে দেখবেন যে একটু একটু ইংরেজি গোছাতে গোছাতে আপনি অনেকটা ইংরেজি গুছিয়ে ফেলছেন। ভালো না? ভালো হবে, তাই না? শুধু গণিত না পড়ে আমরা পাশাপাশি ইংরেজি একটু করলে ভালো হবে। যেমন টেন্সের 3টে ক্লাস দিয়েছি, যেটুকুন পড়ছেন শিখছেন। যদি না দিতাম এটা পড়তেনও না শিখতেনও না, তাহলে শুধু গণিত দিয়ে আপনি কি করবেন? গণিত অনেক ভালো করলেন, লাভ কি? পাশাপাশি যদি একটু ইংরেজিতে ভালো করতে পারেন চাকরি আপনার নিশ্চিত। স্যার ইংরেজিটা চাই, এটা না হলে পুরো এইগুলা যে ইংরেজি লাগবে। নতুন বছরের শুভেচ্ছা। জি, আপনাদেরও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের শুভেচ্ছা তো দেওয়া হয়নি, ক্লাস শুরু করছি অথচ নতুন বছরের শুভেচ্ছাই দেওয়া হয় নাই। বাদাম খাবেন স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, কাঁচা বাদাম। জি, বাদাম খাই, প্রচুর খাই। আমাদের এই যে বাংলাদেশ ব্যাংকের একেবারে সামনেই এখানে কাঁচা বাদাম বিক্রি করে, ভাজা বাদাম। ওই প্রতিদিন যাইতে আসতে প্রায় বাদাম কিনে খাই এবং আমি প্রচুর বাদাম খাই। আর এখানে আনারসও বিক্রি করে, কেটে বিক্রি করে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আনারসও খাইছি প্রচুর, এবার কদবেল খাইছি প্রচুর। একেবারে বাংলাদেশ ব্যাংকের সামনে মতিঝিলে শাপলা চত্বরে। স্যার ইংরেজিতে তো ভয় পাই, ইংরেজি পড়াই। জি, আমি জানি যে আপনারা ইংরেজিতে ভয় পান। আমি যদি না পড়াই আপনারা পড়বেন না, আমি যদি না পড়াই আপনারা পড়বেন না। আপনাদের ভালো চাই বিদায় আমি মূলত ইংরেজি পড়াতে আসছি। নইলে গত 3-4 বছরে কিন্তু আমি ইংরেজি পড়াচ্ছি না, শুধু এই ম্যাথ নিয়ে আসি। এখনো যদি আমি শুধু ম্যাথ নিয়ে থাকতাম, প্রতিদিন ম্যাথ করাতাম, তাহলে আমি ভালো করতাম। দেখেন গত বেশ কিছুদিন আমি কিন্তু ক্লাস দিতে পারি নাই। গণিতের ক্লাস আমরা বলি, দেখেন আমি গণিতের ক্লাস দিচ্ছি খুব সুন্দর, প্রতিদিন ক্লাস দিয়েই যাচ্ছি, ক্লাস দিয়েই যাচ্ছি। যখনই ইংরেজির টেনশন আমার মাথার ভিতর ঢুকছে যে আপনাদেরকে ইংরেজি শেখাবো, ইংরেজি শীট তৈরি করা শুরু করলাম। ইংরেজি শীট তৈরি করতে করতে আমার রাত হয়ে যাচ্ছে, আমি ক্লাস নিতে পারতেছি না। অঙ্ক এবং ইংরেজি, যখন অঙ্ক এবং ইংরেজি দুইটা আমার ভিতর ঢুকে গেছে তখন আমি এর শিডিউল মিলাই পারতেছিলাম না। এর কারণে মাঝখানে আমি অনেকদিন ক্লাস নিতে পারি নাই, আমি ক্লাস থেকে বাইরে চলে গেছি। এর মেইন কারণ হচ্ছে যে ইংরেজির পিছনে সময় দিতে গিয়ে, মানে আমি যদি শুধু অঙ্ক পড়াই টানা পড়াই যেতে পারবো। তার মধ্যে আমি ইংরেজিটা কেন ধরছি যে না, এই আমার ভাই বোন যারা আছে অন্তত এরা একটু বেটারমেন্ট পাক। শুধু অঙ্ক নিয়ে সারা বছর পড়ে থাকবে, যদি অঙ্কের পাশাপাশি ইংরেজিতে ভালো করতে পারে তাহলে এদের চাকরিটা নিশ্চিত হয়ে যাবে। এত পরিমাণ টেনশন ফিল করতেছি, কমেন্ট করে এনার্জি পাচ্ছি না কেন ভাই? রুহুল ভাই কি হয়েছে? শরীফ ভাই ইংলিশ ক্লাসও চাই, যে ইংলিশ ক্লাস খাতায় করবেন, জমা দিবেন। স্যার বাংলাও জিকে চাই না, এত সম্ভব না, বেশি করতে গেলে আবার অসুবিধা আছে। বললাম অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট, একটা কথা আছে না, জ্যাক অফ অল ট্রেড মাস্টার্স অফ নান। মানে সব কিছুতে বেশি, আমি সব কিছুই পারি কিন্তু সেই পরিমাণ আমার সময় নেই। আমাদের চাকরি না থাকতো আমি সারাদিন সাধারণ জ্ঞান নিয়ে গবেষণা করে একটা চ্যাপ্টার অধ্যায় করতাম, রাত্রেবেলা পড়াতাম, একদিন বাংলা পড়াতাম। সব সম্ভব না, আমি পড়াবো মেইনলি গণিত আর মাঝে মাঝে ইংরেজি। নিবন্ধনের জন্য গণিতের বেসিক থেকে ক্লাস শুরু করবে। আমরা দেখি ভয়েসটা একটু শেষ করি, কন্ডিশনালটা শেষ করি, 2-3টে ইংরেজির ক্লাস দিই, ভয়েসটা কন্ডিশনালটা শেষ করি, তারপরে ওই গণিতের 2টা চ্যাপ্টার শেষ করি,
মোটামুটি এই সপ্তাহটা আমরা এই টুকটাক এদিক সেদিক এই কয়েকটা চ্যাপ্টার করি। আগামী সপ্তাহ থেকে আমরা পুরো নিবন্ধনের উপর জোর দেবো, নিবন্ধন গণিত করব। নিবন্ধনের জন্য গণিতের বেসিক থেকে কবে ক্লাস শুরু হবে? হ্যাঁ, নিবন্ধনের গণিত শুরু হবে মনে করেন আগামীর থেকে। আর অদ্রিকা, রুষা, আমি আপনাকে বলবো আমার অনেক ক্লাস আছে গণিত, সব গণিত প্রায় একই, নিবন্ধনের গণিত বলেন, প্রাইমারি গণিত বলেন, প্রচুর গণিত আছে। ক্লাসগুলো ইউটিউবে আপলোড দেওয়া আছে, সুন্দর করে সাজানো, একটা একটা করে করতে থাকেন। পড়াশোনাটা সম্পূর্ণ আপনার নিজের উপরে। হ্যাপি নিউ ইয়ার, বেস্ট উইশেস। বিষ্ণুদেব সিনহা, মাদ্রিদ ড্যান্সার, ইটস সো গুড, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ঘাটতারা মিম কই? ও মিম রে তো দেখি, মিম রে দেখলেই আমার কেমন ডিম ডিম মনে হয়। ওর পোস্ট দেখলে আমি শুধু ডিম কমেন্ট দিই, কেন জানি না। শাবনুর, আমার প্রিয় আরেকটা বোন, ভাই বাদাম চাই, 2-3 বিঘা বাদাম চাষ করি। আমার বাবা, 2-3 বিঘা বাদাম চাষ করে, কে লেখছে? ওয়াহিদ ইসলাম। রুটিন দিবেন না? রুটিন তো আমি আগেও দিছি, এখনও দিছি, আজকেও পেজ থেকে পোস্ট দিয়েছি যে একটু আগেই তো বললাম যে শনিবার ক্লাস দেব, বৃহস্পতিবার ক্লাস দেবো না। বৃহস্পতিবার 5 দিন অফিস করে বৃহস্পতিবার এসে বাসায় রেস্টে থাকতে মন চায়। বৃহস্পতিবার রাতে ঘুমাতে দেরি হয়, শুক্রবার ঘুম থেকে উঠে শুক্রবার দিনটা কি কি করতে করতে চলে যায় জানি না, শুক্রবারে ক্লাস দিতে পারি না। শনিবার ক্লাস দেবো, রবিবার ক্লাস দেবো না, সোমবার ক্লাস দেবো, মঙ্গলবার ক্লাস দেবো না, বুধবার ক্লাস দেবো। প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস দেবো, আর শুক্রবার এক্সাম 4টা। যখন পরীক্ষা থাকবে, যদি সম্ভব হয় শীত টিট কুলায় উঠতে পারি, তাহলে প্রতি সপ্তাহে আরও 4টা ক্লাস দেবো। আর যখন পরীক্ষা থাকবে, অর্থাৎ নিবন্ধন পরীক্ষা আসবে, কিংবা আপনার আবার প্রধান শিক্ষকের পরীক্ষা আসবে, খাদ্যের পরীক্ষা আসবে, তারপরে মনে করেন যে আপনার হেলথের পরীক্ষা আসবে, এই ধরনের বিশেষ বিশেষ বড় বড় সার্কুলারের পরীক্ষা যখন আসবে, ওই সার্কুলারগুলোকে বেস করে তখন সপ্তাহে 4টা 5টা 6টা প্রয়োজনে ক্লাস দেবো, যতটা সম্ভব দেওয়া যায়। আপনারা যত দ্রুত দৌড়তে পারেন। স্যার আমাকে একটা জব চাই, যেভাবে হোক প্রিলি পাস করতেই চাই। প্রিলি পাস বর্ণনা আপনি করবেন, কারণ আপনার প্রতি আমার এটুকুন কনফিডেন্স আছে। আমাকে ওই টিমই বলে। আমি হেসে দিয়েছি। পদার্থের কি হবে? কোন পদার্থ স্যার? অনেক ফ্ল্যাটে সবাই বিজনেস করে আছে। ধন্যবাদ ভাই, এমআরটি রুহুল ভাই। আসিফ ইকবাল জয়, স্যার রুটিন দিবেন না? রুটিন লাগবে না, রুটিন অনুযায়ী পড়াচ্ছি, রুটিন অনুযায়ী পড়াবো। তোমার কাজ হচ্ছে মারুফ, শুধু অঙ্ক ক্লাসটা করবা, লাইভে থাকবা, আর খাতায় করে ক্লাসটা জমা দেবা, আর তোমার কাজ না। স্যার 26 সালে জব পাওয়া আছে, 2-3 জন করে পড়ে। ধন্যবাদ নীলমণি। দেখেন, এই 26 সালে ভালো কিছু করতে হবে। আমি দেবো, আমার টার্গেট আছে 26 সালে আপনাদের ভালো কিছু দেবো। এখন ভালো কিছু আপনার নিতে হবে। আবার বলি, দেখেন আমি বলছি 26 সালে আপনাকে ভালো কিছু আমি দিব। মনে করেন আমি 26 সালে আপনাকে ভালো কিছু দিতে পারলাম না, আমার কিন্তু খুব বেশি ক্ষতি হবে না। যদি 26 সালে আপনি আমার কাছ থেকে ভালো কিছু না নিতে পারেন, আপনার কিছু ক্ষতি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক। কারণ আমার সরকারি চাকরি আছে, আমার সন্তান আছে, আমার বউ আছে, আমার পরিবার আছে, আমার সব কিছু আছে, আমার সুখ আছে, আমার এন্টারটেনমেন্ট আছে। বুঝেন নাই? কারণ আপনার দরকার এন্টারটেনমেন্ট, আপনার দরকার ভালো একটা জব, এর জন্য আপনাকে নিতে হবে। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে বেস্টটা দেবার। যদি দিতে পারি আমি সার্থক, যদি না দিতে পারি আমার বেস্টটা, আমার খুব বেশি কিন্তু ক্ষতি হবে না, কিন্তু আপনার কিন্তু ক্ষতি হবে। এই জন্য 26 সালে যারা ভালো প্রস্তুতি নিতে চান, 26 সালের মধ্যে জব নিশ্চিত করতে চান, আসলেই প্রকৃত, তারা নিয়ে নেন আমার কাছ থেকে। আমি যা দিচ্ছি আপনি শুধু সেটুকু নেন, আমি কম দেব না। আমার গত 45টা ক্লাস আপনারা দেখছেন, আমি কম দেই নাই। আমি যা দিয়েছি প্রতিটা ক্লাসে ভালো দিয়েছি। প্রতিটা ক্লাস শেষে ক্লাস থেকে বেরিয়ে আমার কথা বলতে কষ্ট হয়, মানে এতটা এনার্জি নিয়ে প্রতিটা ক্লাস দিয়েছি। একটানা দাঁড়িয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নেওয়া অনেক কষ্টের। আর তারপরে বুঝেন তো, আমাদের তো মেধা আছেই, এত সুন্দর মেধা ঢেলে ঢেলে দিচ্ছি আপনাদের সামনে। আপনারা নিয়ে নেন, আপনারা নিবেন না? নিতে হবে আপনাকে, ঠিক আছে? অর্থাৎ আমি যদি আপনাকে ভালো না দিতেও পারি, আমার খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি আমার কাছ থেকে ভালোটা না নিতে পারেন, আপনার ক্ষতি। আপনি যত নিবেন তত আপনার লাভ, শুধু আপনার লাভ না। টাকায় টাকা বাড়ে, একটা কথা আছে না, শিক্ষায় শিক্ষা বাড়ে। আপনি যতটুকুন আমার কাছ থেকে নিবেন, সেই মেধাটুকুন আপনার থেকে দেখবেন যে আপনার ভাই বোন ছেলে মেয়ে এদের মধ্যে ছড়িয়ে যাবে। এই জন্য আপনাকে নিতে হবে, আপনাকে শিখতে হবে। বছরের আজকে প্রথম দিন, আজকেই ভালো একটা সুন্দর একটা খাতা করেন, একটা প্রতিজ্ঞা করেন, মনটা ফ্রেশ করেন যে না, আজকে থেকে স্যার বলছে, স্যারের সাথে থাকি, রুহুল ভাইদের গ্রুপের সাথে থাকি, টিমের সাথে থাকি, আমরা ভালো একটা কিছু করি। আপনি করবেন কি মানে জানেন? আপনার ভাই বোন আছে না, দেখবেন আপনার দেখা দেখি ওরাও করবে। আপনি করবেন মানে আপনার আশেপাশে যে ভাই বোন আছে, ছোট বড় ভাই বোন, দেখবেন ওরাও আপনার দেখা দেখি করবে।
স্যার মাঝে মাঝে চিন্তা করি 1 মাসের মধ্যে সব পড়ে ফেলো, কিন্তু না, 1 মাসের মধ্যে পড়ে ফেলা সম্ভব না। 1 মাসের মধ্যে কোনো কিছু পড়ে ফেলা সম্ভব না, এরকম মনে হয়। আর এরকম পরিকল্পনা আপনি কইরেনও না, ঠিক আছে, যে 1 মাসের ভিতর সব পড়ে ফেলবো। আপনি 1 মাসে একটা প্ল্যান করেন যে আমি 1 মাসের মধ্যে এতটুকুন পড়বো, প্রতিদিন 5 ঘন্টা, প্রতিদিন 6 ঘন্টা করে পড়বো, ঠিক আছে, এরকম প্ল্যান করেন। 1 মাসের মধ্যে সব পড়ে ফেলবো, অনেক পড়ে ফেলবো, অনেক, এরকম মানে হঠাৎ করে কোনো কিছু শুরু করলে এটা আবার বেশি ভালো হয় না। এইবার কি নিবন্ধন জেনারেল প্ল্যান সাবজেক্টে 2টা মিলে একসাথে এমসিকিউ আকারে এক্সাম হবে? আমি এটা এখনো বলতে পারতেছি না, আমি শিওর না। আসলে সত্য কথা বলতে প্রাইমারি নিবন্ধন এই জগতেই আমি আসছি মাত্র এই 3 মাস 4 মাস হলো। এর আগে আমি ব্যাংক বিসিএস এইগুলো নিয়েছিলাম। জি, বন্যা স্যার, ওয়ালাইকুম সালাম। আমাকে ইউটিউব থেকে 35টা ক্লাস শেষ করেছি, দ্রুত 45টি ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। নতুন জি, সাজিব ভাই, আপনাকে একটা লাভ রেট দিলাম। সে আমার ইউটিউবের 45টা ক্লাসের 35টা ক্লাস অলরেডি শেষ করছে, আর 10টা ক্লাস বাকি আছে। আপনারা কয়টা করছেন, কে কয়টা করছেন বলেন তো? জব সিকার, এরপরে দেখেন কি আছে। দেখা করতে আসবো কবে? কার সাথে দেখা করবেন শাকিল ভাই? আমার সাথে আসেন, মেসেঞ্জারে নক দিন, হোয়াটসঅ্যাপে নক দিন, নক দিয়ে আসেন। অনেক বেশি দিয়েছেন স্যার। ও মাওয়া ইসলামও খুব ভালো করছে, রমা ভালো করছে, ঘাটতারা মিমও ভালো করছে, নওরিন আমাদের ক্লাসেও একজন মিম ছিল, ওরে ওর ডিম বলে না। 9 তারিখে প্রাইমারি এক্সাম নিয়ে কিছু বলেন। দেখেন, প্রাইমারি একটা পরীক্ষা যখন আসে না, আবার বলি দেখেন, এই কথাটা আমি আজ 2-3 দিন আমার মাথার ভেতরে বারবার ঘুরতেছে যে প্রাইমারি পরীক্ষা এই যে 2 তারিখ, এই 2 তারিখে, আজকে আগামীকাল 2 তারিখ, এই 2 তারিখের আগ মুহূর্তে শুনেন ভালো কথা, এই 2 তারিখের আগ মুহূর্তে অনলাইনে যত প্ল্যাটফর্ম আছে ধুমাইয়ে ক্লাস দিচ্ছে পিডিএফ দিয়ে, কারণ তাদের টার্গেট হচ্ছে এই সময়টাতে পরীক্ষার আগ মুহূর্তে ছেলে মেয়েদের আকর্ষণ দিয়ে পেজের ফলোয়ার্স বাড়ানো, ভিউ বাড়ানো। এখন আজকে কয় তারিখ? 1 তারিখ। প্রাইমারি পরীক্ষা কয় তারিখ? 9 তারিখ। এখন এই 7 দিনও যদি আমি প্রাইমারি টার্গেট করে প্রচুর ক্লাস দিয়ে করে ফাটাই ফেলি, এতে কি হবে? আমার পেজের ফলোয়ার্স বাড়বে, আমার লাইক বাড়বে, আমার ভিউ বাড়বে, তাই না? আমার ভর্তি বেশি হবে। কিন্তু এইগুলো আমার পছন্দ না। কেন? পরীক্ষার আগ মুহূর্তেই যে প্রচুর পড়াশোনা, এগুলো আমার একদম পছন্দ না। আপনি সারা বছর ভালো মতো করে সুন্দর করে পড়াশোনা করবেন, সারা বছর। আমি যেমন সারা বছর পড়ছি, আপনারাও সারা বছর পড়বেন। এই যে 9 তারিখে প্রাইমারি পরীক্ষা, প্রাইমারি নিয়ে আমার কোনো হেডেক নাই। কেন হেডেক নাই? আমি প্রাইমারি ক্লাস নিচ্ছি গত 3 মাস যাবত। গত 3 মাসে আমি অনেক ক্লাস দিয়েছি। আপনি করছেন ক্লাস? করেন নাই। তাহলে গত 3 মাস আপনি কোথায় ছিলেন? গত 3 মাসে আমি এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, এত ক্লাস দিলাম। যারা ক্লাস করছেন তারা ভালো করছেন, এই 9 দিন প্র্যাকটিস করেন। এখন আপনি ক্লাস করেন নাই, পড়েন নাই, এখন 9 তারিখ আপনার পরীক্ষা, শেষ মুহূর্তে এসে আমাকেও আপনার প্রচুর পড়াতে হবে, আপনারও প্রচুর পড়তে হবে। কেন? পড়াশোনা আসলে ওইভাবে হয় না যে ডিসেম্বর মাসে আমার ফাইনাল পরীক্ষা, শেষ মাসে গিয়ে আমি প্রচুর পড়বো, ওই চিন্তা বাদ দেন। এই জন্য ওই 9 তারিখের পরীক্ষা নিয়ে আমার কোনো হেডেক নেই। আমার এখন হেডেক হচ্ছে আপনাদের নতুন ব্যাচ নিয়ে, যে আপনাদের সামনের ডিসেম্বরের মধ্যে আপনাদের অনেক ভালো করতে হবে। তার মানে আমার টার্গেট মার্চের ভিতরে, এই 3 মাস মার্চের ভিতরে নিবন্ধনের গণিত, ইংরেজি যতটুকুন পারি শেষ করাবো। আর জুনের মধ্যে, তার মানে এই 6 মাস, এই জুন মাসের মধ্যে আবার যে কোনো একটা ইংরেজি গণিত একটা রিভিশন দেব। যে কোনো একটা বই নিতে পারি, অথবা যেমন আমাদের এই যে গত 3 মাসে দেখছেন প্রফেসরসের ম্যাথ বইটা শেষ করছি, এরকমই আমার টার্গেট আছে মার্চের ভিতর 3 মাসের ভিতর একটা চ্যাপ্টার, একটা অধ্যায়, একটা সাইড আমরা শেষ করে ফেলবো। মনে করেন যে কোনো একটা বই ধরে অথবা 2টা বই ধরে আমরা গণিত সাইডটা শেষ করে ফেললাম, সাথে কিছু ইংরেজি ক্লাস দিলাম। 3 মাসের ভিতর আমাদের গণিত ইংরেজি যথেষ্ট মোটামুটি একটা অ্যাভারেজ রেঞ্জে চলে আসলাম। এপ্রিলের 1 তারিখ থেকে আবার গণিতের প্রথম থেকে শুরু করব। তার মানে প্রথম 3 মাস, পরের 3 মাস, 6 মাসে আমাদের গণিত হয়তো 2বার রিভিশন হয়ে যাবে। আপনি সেপ্টেম্বরের মধ্যে আবার করেন, ডিসেম্বরের মধ্যে আবার করেন, সারা বছর পড়াশোনা করেন। পরীক্ষার আগ মুহূর্তে নির্ভয়ে পরীক্ষা দেন। আপনি কি করবেন? সারা বছর পড়বেন না, পরীক্ষার আগ মুহূর্তে এসে স্যার ক্লাস দেন, ক্লাস দেন, ক্লাস দেন। কেন? 9 তারিখে আপনার পরীক্ষা, আপনি এখন আমাকে বলতে পারবেন যে স্যার গণিতের ক্লাস দেন, প্রচুর ক্লাস দেন। কেন আমি গণিতের প্রচুর ক্লাস দেবো আপনাকে? এখন বলেন, গত 3 মাস যে আমি প্রচুর ক্লাস দিয়ে রাখছি, আপনি করছেন? করেন নাই কেন? এই জন্য 9 তারিখের পরীক্ষা নিয়ে আমার কোনো হেডেক নাই। আমি পরীক্ষার আগ মুহূর্তে কোনো পরীক্ষা নিয়ে কখনো হেডেক করতাম না। আমি পরীক্ষার হলে গেছি হাসতে হাসতে, নাচতে নাচতে, পরীক্ষা দিয়ে আসছি হাসতে হাসতে, নাচতে নাচতে। কারণ সারা বছর আমি প্রস্তুতি নিয়েছি। আপনারাও প্রস্তুতি নেবেন সারা বছর। ওই পরীক্ষার আগের রাতের পড়াশোনা, ওইটা আমার পছন্দ না।
একটা রুটিন করেন সুন্দর করে, আজকে থেকে পড়াশোনা শুরু করেন, যতটুকু পারেন, 2 ঘন্টা পারেন, 4 ঘন্টা পারেন। জি শরীফ ভাই, বুঝতে পারছি, কৃষি আমাদের প্রধান। জি, ইনবক্সে নক দিয়েন রুহুল ভাইকে। রুহুল ভাইয়ের কিন্তু ভালো পড়াশোনা আছে। ইনবক্সে নক টক যা দিয়ে আপনার নিজের পড়াশোনার জন্য ক্ষতি না হয়, সব গ্রুপ টুপ চালাইতে গিয়ে দেখেন, ওই যে গ্রুপের দায়িত্ব আছে না, ওই যে আরও আছে অনেকে, গ্রুপের মডারেটরটা দিয়ে দিন, সবাই মিলে চালাইয়েন। শিমুর কি মাথা ঘুরছে নাকি? কেন ভাই, গ্রুপে কাইন্ডলি অ্যাড করিয়েন। জি, রুহুল ভাইয়ের গ্রুপে থাকেন, ওই গ্রুপে। আর আমার তো 2টা গ্রুপ আছে ক্লাস নোট জমা দেওয়ার জন্য। 45টা ক্লাস ডান করছে খালেদা আক্তার। রাজি আপু অনন্ত প্রার্থনা নক দিছে, স্যার ভর্তি হওয়ার জন্য ধন্যবাদ। মেসেঞ্জারে নক দিতে বলেন, রুহুল ভাইয়ের নক দিলে হবে, আমার নক দিলে হবে। সব ক্লাস করছি জান্নাতুল। অনলাইনে এমন কেউ পড়ায় না, মনে হয় সামনে বসে ক্লাস করতেছি। শাকিল ভাই, শিমু ইয়াসমিন 45টা ক্লাস করছে, রমা করছে, জুয়েল রানা শ্রাবণ 24টা ক্লাস শেষ করছে। এখানে কিন্তু দেখেন আমার এই লাইভে আজকে দেখলাম আমার এই ব্যাচে মনে হয় 200 জনের মতো হয়েছে। তার মধ্যে মনে হয় 40-50 জন ভালো একটু টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছে, বাকি যারা দেয় নাই বললে চলে। আর বাকি আরও 100 জন যারা, তারা তো একদমই দেয় নাই। 100 জন বলতে ওই যে রুহুল ভাইটাই যারা আছে বা এদের পরিচিত যারা আছে। আমি 7টা ক্লাস করছি অনগোয়িং। জি ভাই করেন, জয় ভাই সবগুলো করেন একটা একটা করে। অভিজিৎ কুমার সরকার 40টা করছে, কিন্তু আমি তাকে ভালো চিনি না। কারণ না চেনার কারণ কি, হয়তো আপনি করছেন কিন্তু সামনে আসেন নাই। সামনে আসতে হবে ভাই, অল্প কয়েকটা দিন সামনে আসেন, সামনে থেকে কোনো কিছু করে বেরিয়ে যান, পিছনে থাকেন না। কে কি বললো ওই লজ্জা পাওয়া, বা আপনি দেখাবেন না চুপি চুপি। যে মীরা অনেক ভালো করতেছে, অনেক ভালো করছে, সব শেষ করছে, শাবনুর ভালো করছে, মাওয়া ভালো করছে, সবাই ভালো করতেছেন, সবাই ভালো করবেন। সামনে এসে করান। আপনার যদি রিয়েল আইডি থাকে, রিয়েল আইডি দিয়ে করেন। আপনি যা পড়তেছেন রিয়েল আইডি থেকে পোস্ট দেন। আপনি যা করতেছেন রিয়েল আইডি থেকে করেন। কিছুটা দিন সামনে থেকে এসে করেন। আপনারা মনে করেন যে পড়াশোনা করবো ফেক আইডি দিয়ে, বন্ধুদেরকে দেখাবো না, কি পড়বো না পড়বো কাউকে জানাবো না, এটা হচ্ছে ব্যর্থতার আরেকটা কারণ। রিয়েল আইডি দিয়ে পড়াশোনা করবেন। আপনি যা পড়বেন রিয়েল আইডি দিয়ে পোস্ট দেবেন। কোথায় পড়তেছেন না পড়তেছেন রিয়েল আইডি দিয়ে করবেন, সব রিয়েল আইডি দিয়ে করবেন। আপনি নিজে একজন রিয়েল মানুষ, আপনার কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। 1টা বছর 2টা বছর 3টা বছর করেন, দেখবেন আপনি জব নিয়ে বেরিয়ে গেছেন। কিন্তু আপনারা সব কিছু চুপি চুপি করবেন, গোপনে গোপনে করবেন, ফেক আইডি দিয়ে করবেন। কেন রে ভাই? এগুলো আপনাকে প্রচুর ডিমোটিভেটেড করে, এবং এর জন্য আপনি সবসময় পিছনে পড়ে থাকেন, আপনি সামনে আসতে পারেন না। সবাই গ্রুপে অ্যাড হতে চায়, চাপ ওই যে ফেসবুক গ্রুপ খুলে দেবেন, ওই গ্রুপে অ্যাড হবে, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে এত সবাইকে নেওয়ার দরকার নেই, প্রচুর নিলে সমস্যাও হবে, ঠিক আছে? নিজেদের সাইটটা দেখেন আগে। 20+ করছি প্রশান্ত কুমার স্যার, আমি কিন্তু টাকা পেইড করেছি স্যার। রুহুল ভাইও পেমেন্ট করছেন, খেয়াল নাই স্যার? আমি করছি, কন্টিনিউ চলছে। আপনার ক্লাসগুলো অনেক ভালো, বেস্ট, ধন্যবাদ রাফি। নিজে বাদাম খাই, আমাকে আচ্ছা আসেন তো আমরা একটু স্লাইডটা দেখি যে আমাদের আজকে স্লাইডে কি ছিল। আমাদের এটা ছিল হচ্ছে ভয়েসের স্লাইড। আমরা টেন্সটা করছি, কিন্তু খুব দ্রুত করছি। খুব দ্রুত করার কারণে টেন্সটা ভালো করে আমিও বুঝাইতে পারিনি, আপনারা ভালো বুঝেননি। টেন্স আমরা আবার করব। এটা ছিল আমাদের আইসের স্লাইড। কিসের স্লাইড? ভয়েসের স্লাইড। ভয়েসের স্লাইডে শুরুতে 2টা জিনিস বাদ রয়ে গেছে, সেই 2টা জিনিস আমি শেষে ঢুকাইয়ে দিছি। দেখেন তো, এটা ছিল আমার টেন্সের, সেখান থেকে আমি এটা নিয়েছিলাম ভয়েসের। আসেন তো দেখেন তো আপনারা পারেন নাকি, একটু করি। কত বাজে? 9টায় ক্লাসে ঢুকছি, 10টা বাজে, 1 ঘন্টা বকবক করতেছি আপনাদের সাথে। কোনো কথা নাই। 2026 সালের আজকের প্রথম দিন। যদি খাতা বানান তো বানান, যদি খাতা না বানান কালকেই খাতা বানাবেন। মন্ডল স্যার নামে 2টা খাতা বানাবেন, একটা অঙ্কের খাতা, একটা ইংরেজির খাতা। আপনার কাজ হচ্ছে আমি যা করাবো লাইভে থাকবেন, যদি না থাকতে পারেন খাতায় করে জমা দিবেন, শুধু এইটুকুন কাজ প্রতিদিন করে যাবেন। আর কিছু করেন আর না করেন, আপনার কাজ হচ্ছে এইটুকুন করে যাবেন। আজকে বছরের প্রথম দিন, আজকে থেকে একেবারে টার্গেট করবেন যে এই 1 বছরের ভিতর ভালো মতো প্রস্তুতি নিয়ে আমি জব নিয়ে নেব।
আর যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছেন, সেকেন্ড ইয়ারে আছেন, তারাও ওইভাবে মানসিকভাবে প্রস্তুতি নেন যে আমি 1 বছরের ভিতর ভালো মতো প্রস্তুতি নিয়ে রাখবো, এরপর সেকেন্ড ইয়ারে রিভিশন দেবো, থার্ড ইয়ারে রিভিশন দেবো, ফোর্থ ইয়ারে গিয়ে ভাববো যে না আমি তো প্রাইমারি নিবন্ধনের জন্য সুইটেবল না, আমি তো বিসিএস এর জন্য সুইটেবল। তখন আপনি ফোর্থ ইয়ারে গিয়ে বিসিএস এর জন্য প্রস্তুতি নেবেন। আপনি অনার্স শেষ করবেন, মাস্টার শেষ করবেন, আপনি বিসিএস ক্যাডার হয়ে যাবেন, ব্যাংকার হয়ে যাবেন। আপনাদের ভাই বোন যারা আছে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তেছে নতুন, তাদেরকে আমাদের প্ল্যাটফর্মে এনে যুক্ত করে দিয়ে ওরা ভালো করবে। আমি তো বললাম না ঢাকা কলেজ ইংলিশে ভর্তি হলাম, পরের বছর জগন্নাথে চলে আসলাম সোশ্যাল ওয়ার্কে। কেন? কারণ আমার একাডেমিক পড়াশোনা ভালো লাগতো না, আমার টার্গেট। আমি ওই জগন্নাথে ভর্তি হয়েছি, ভর্তি হয়েই শুরু করছি জবের জন্য পড়াশোনা, আইএলটিএস করছি, স্পোকেন করছি, অনেক কিছু করছি, করি নেই এমন কোনো কিছু নেই, সব কিছু করছি। এটা কিসের ক্লাস ছিল? ভয়েসের। আসেন তো দুই একটা ভয়েস একটু, দুই একটা বাক্য একটু প্র্যাকটিস করেন তো, পারেন নাকি? প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার, তাই না? স্যার আগের গ্রুপগুলোতে কি নোট? হ্যাঁ, আগের গ্রুপেই নোট জমা দিবেন। গণিত করা তো শেষ, ইংরেজিতে ভয় পাই। খাতা আছে আমার 4টা, 3টা ম্যাথ, 1টা ইংরেজি। আমিও পেমেন্ট করেছি। সাহাব ভাই একটু, আপনারা যারা আমার প্রিয় ভাই বোন আছে অন্তত যাদের ফেস আমি চিনি, আমি সবাইরই বলছি পেমেন্ট করার দরকার নাই। আজকেও তো সম্ভবত ওই যে কি যেন, রাখেন দেখে বলি, একটু আগে পেমেন্ট করছে, ওরে আমি বলছিলাম যে পেমেন্ট করার দরকার নেই। কই গেল? নিচে নেমে গেছে। আজকে পেমেন্ট করছেন কে বলেন তো? এই যে সাবিহা রিমি, সাবিহা রিমি, ও কিন্তু সব ক্লাস করছে, বারবার বলছি পেমেন্ট করার দরকার নেই, তারপর পেমেন্ট করছে। দরকার নেই, আমার একেবারে অন্তত পরিচিত প্রিয় ভাই বোন যারা আছেন আপনাদের পেমেন্ট করার দরকার নেই। আপনাদের কাছ থেকে আমার ক্রাশ তো খুঁজে পাইলাম না। স্যার আমি সব ক্লাস করেছি, কিছু জমা দেওয়া বাকি আছে। জি, কামরুল ভাই অনেক পুরনো স্টুডেন্ট আমার, আপনার এখানে যারা আছেন এর ভিতরে কামরুল ভাই সবচেয়ে পুরনো। আসেন দেখেন, আমরা দুই একটা একটু একটু টেন্সের প্র্যাকটিস করি। আমরা তো টেন্স করছি, আমাদের আগে ভয়েস করতে হলে আগে আমাদের কাছে টেন্স করতে হবে। তো আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন অনেকেই টেন্সের ক্লাসটা করেন নাই। টেন্সের 3টে ক্লাস ইউটিউবে দেওয়া আছে, একটু করেন আস্তে আস্তে, আমি আবার করাবো টেন্স। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শুধু এইটুকুন দেখেন কি বলছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তারপরে আছে ভয়েস কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলে দেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কিন্তু বি ভার্ব থাকে, যেমন আই হ্যাভ বিন, বি ডাবল এন, আই হ্যাভ বিন ইটিং রাইস। আই হ্যাড বিন, বি ডাবল এন, বিন ইটিং রাইস। হি উইল হ্যাভ বিন, বি ডাবল এন, বিন ইটিং রাইস। তারপর এখানে কি হবে বলেন? আই উইল বি ইটিং রাইস, তাই না? এখানে কিন্তু বি আছে। এই যে অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব যেসব বাক্যে ব্যবহৃত হয়, এই ভার্বগুলোর প্যাসিভ হয় না, এই সেন্টেন্সগুলোর প্যাসিভ হয় না। তাহলে এই সেন্টেন্সটা আমার প্যাসিভ হবে না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমার প্যাসিভ হচ্ছে না। টোটাল 4টা টেন্স বাদ গেল। প্রেজেন্টের 1টা, পাস্টের 1টা, ফিউচারের আমার 2টা। তাহলে প্রেজেন্টের থাকলো 3টা, পাস্টের 3টা, ফিউচারের 2টা। তাহলে মোট 8টা টেন্সের আমার ভয়েস হবে। ভয়েস করার নিয়ম কি বলেন? এর আগে সেদিন ওই যে ভয়েস দিয়েছিলাম, আপনারা ভুল করছেন, প্রচুর ভুল করছেন। দেখেন এই জিনিসটা দেখেন, ভয়েস করার নিয়ম হচ্ছে, এটা মানে কি বলেন? আই ইট রাইস মানে কি বলেন তো? আমি ভাত খাই। যদি প্যাসিভ করি তাহলে রাইস ইজ ইটেন বাই মি, মানে কি ভাত আমার দ্বারা খাওয়া খাওয়া হয়। তাহলে কি আসতেছে বলেন? হয় আসতেছে, হয় ভার্বটা আসতেছে বাংলায়। এটা শিখছিলাম আমি এফএম মেথডে অনেক আগে। প্যাসিভ করতে গেলে হয় ভার্বটা আসে। আই ইট রাইস মানে কি? আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। হাতের লেখা দিন দিন কেমন খারাপ খারাপ হয়ে যাচ্ছে। আমি ভাত খেয়েছিলাম, আই ইট রাইস। তাহলে রাইস ওয়াজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল। দেখেন হয়েছিল, এখানে কিন্তু হয় আসতেছে।
আই উইল ইট রাইস মানে কি, আমি ভাত খাবো। রাইস উইল বি ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হবে। তাহলে হবে, এই যে হবে আসতেছে, হয় বা হবে। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। রাইস ওয়াজ বিং ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হচ্ছিল। হচ্ছিল মানে কি, হয় বা হয় থেকে হচ্ছিল। তাহলে দেখেন পেসিভ করতে গেলে সব সময় কিন্তু হয় ভার্বটা আসতেছে এক্সট্রা, হয়। হয় ইংরেজি কি, হয় বা হওয়া। হয় ইংরেজি হচ্ছে বি, বি ভার্ব। আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। রাইস হ্যাড বিন ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়েছিল। এই যে হয়েছিল, হয়, এখানেও হয় আসতেছে। তার মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সবসময় হয় ভার্বটা আসতেছে, হয় বা হওয়া, যার অর্থ হচ্ছে ইংরেজি হচ্ছে ইংরেজি হচ্ছে কি বি ভার্ব। হয় ইংরেজি কি, বি মানে হওয়া, বি মানে হচ্ছে আমার হওয়া। তাহলে এই সব জায়গায় প্যাসিভ করতে গেলে বি ভার্ব আসবে। আর বাকি যা আছে সব সেম থাকবে। সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, ভার্ব সবসময় ভি থ্রি পাস্ট পার্টিসিপল হবে। যে ভার্বটা আছে সেটা থাকবে, যে অক্সিলারি ভার্ব আছে সেটা থাকবে, সব সময় এক্সট্রা ভার্ব আসবে বি ভার্ব। তাহলে বলেন এই জিনিসটা যদি আপনি শুধু মাথায় রাখেন, তাহলে আপনার এই ভয়েসের, সেদিনও কিন্তু আমি কয়েকটা সেন্টেন্স দিয়েছিলাম, রুহুল ভাইও ভুল করছে, 3বার, চতুর্থবারে এসে কারেক্ট করছে। ওখানেও আপনারা যে ভুলটা করছিলেন ওই ভুলটা, এই যে এক্সট্রা যে ভার্বটা আসে হয় ভার্বটা, এটা আপনারা মিসিং করে যাচ্ছেন। তাহলে আবার বলেন যে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করতে হয় তখন আমাদেরকে খেয়াল রাখতে হয় এই যে বাংলায় হয়, হয় বা হওয়া, এই ভার্বটা আমার সব সময় বেশি চলে আসতেছে। এই দেখেন এটা বলছে আমি ভাত খাই, এখানে কিন্তু ভার্বটা কি, খাই। রাইস ইজ ইটেন বাই মি, তাহলে কি হয়, আমার দ্বারা ভাত খাওয়া হয়। আগে ছিল শুধুমাত্র খাই, এবারও সেই খাই আছে, সাথে হয় এক্সট্রা আসলো। প্যাসিভ করতে গেলে সব সময় এক্সট্রা ভার্ব আসবে বি ভার্ব, হয় বা হওয়া। আর বাদ বাকি যা আছে তা উল্টে যাবে। এখন বি ভার্ব আসার কারণে মূল ভার্ব সবসময় কি হয়, প্যাসিভ করতে গেলে মূল ভার্বটা আমার সবসময় ভি থ্রি হয়ে যায়। অক্সিলারি ভার্ব যা আছে তা সবসময় থেকেই যায় বা থেকেই যাবে। তাহলে বলেন প্যাসিভ করার এখন মূল নিয়ম কি? প্যাসিভ করার নিয়ম দেখেন একবার বোঝাই। আপনার যেটা অবজেক্ট আছে সেটা সাবজেক্টে চলে আসবে, আপনার যেটা সাবজেক্ট আছে সেটা অবজেক্টে চলে যাবে। তাহলে রাইসটা আগে আনেন, রাইস, আর আই সি, রাইস। আইটা শেষে নিয়ে যান, বাই মি। আই যখন অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট আই এর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি, মি, বাই যোগে মি বসবে, দ্বারা। মূল ভার্ব সবসময় ভি থ্রি হয়, এট আছে, তাহলে কি হবে, ই এ টি এন, ইটেন হবে। মূল ভার্ব সবসময় ভি থ্রি হবে প্যাসিভ করতে গেলে। এবার দেখেন এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে নাই, তাহলে আমি বলছি এক্সট্রা অক্সিলারি ভার্ব আসবে। তাহলে কি ভার্ব আসবে, বি ভার্ব আসবে। এখন বি ভার্ব কি ভার্ব বলেন? বি ভার্ব হিসাবে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসে এম, ইজ, আর, কারণ এগুলো বি ভার্ব। পাস্ট ইনডিফিনিট টেন্সে আসে ওয়াজ, ওয়্যার, কারণ এগুলো বি ভার্ব। আর বাকি সব জায়গায় বি এর, যেমন এখানে আসবে বি, এখানে আসবে বিন, এখানে আসবে বিং, এখানে আসবে বিং, এখানে আসবে বিন, এখানে আসবে বিন, ভার্ব অনুযায়ী। ঠিক আছে, আবার বুঝেন নাই, আবার বলি দেখেন। তাহলে বলছে কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমার এই অবজেক্টটা আছে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আনলাম রাইস, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তাহলে দিলাম অবজেক্ট, বানাই দিলাম বাই মি, বাই যোগে অবজেক্ট হয়ে যাবে প্রিপোজিশন যোগে। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। মূল ভার্ব, এখানে মূল ভার্ব কি, এট, সবসময় ভি থ্রি হবে, ইটেন, ই এ টি এন, ইটেন হবে। এখন কি বলছিলাম, আসবে এক্সট্রা ভার্ব। এক্সট্রা ভার্বটা কি, হয়, হয় মানে কি বি ভার্ব। তাহলে বি ভার্ব আনেন, এখানে বি ভার্ব আসে ওয়াজ, ওয়্যার, এখানে বি ভার্ব আসে অ্যামিজার, কারণ অ্যামিজার বি ভার্ব, ওয়াজ, ওয়্যারও বি ভার্ব। তাহলে বলেন রাইসের পরে কি ওয়াজ না ওয়্যার, ওয়াজ আসবে। তাহলে আমাকে এই জায়গাটা ফোকাস করতে হবে যে প্যাসিভ করতে গেলে সব সময় কিন্তু এক্সট্রা ভার্ব আসে, সেই ভার্বটা হচ্ছে বি ভার্ব।
বাকি যে ভার্ব আছে সেটা কিন্তু থেকে যাবে, বাকি অক্সিলারি ভার্ব যা কিছু আছে সব থেকে যাবে। যেমন এখানে আসেন, এইটা আপনি আসেন, আমরা শেষেরটা করি। আচ্ছা আমরা এটা দিয়ে করি, দেখেন এটা দিয়ে করি। এখানে রাইস আছে, তাহলে কি হবে, আমার সাবজেক্ট আসবে রাইস, লেখেন RIC রাইস। সাবজেক্টে কি হবে, বাই যোগে প্রিপোজিশন যোগে অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে বাই বি। গেল। মূল ভার্ব ইট ছিল, মূল ভার্ব সবসময় V3 হবে, তাহলে কি হবে ইটেন, অর্থাৎ মূল ভার্ব আমার সবসময় V3 হবে প্যাসিভ করতে গেলে, কারণ অবজেক্টের উপর আরোপিত হয়। আরোপিত হওয়া বলতে পার্টিসিপল বোঝায়, পার্টিসিপল মানে হচ্ছে V3। এখানে কি আছে, উইল আছে, তাহলে উইল আমি উইলই দিলাম, WILL উইল। যে ভার্ব আছে, যেমন এখানে উইল হ্যাভ আছে, উইল হ্যাভ থেকে যাবে। ওয়াজ আছে, ওয়াজ থেকে যাবে। হ্যাড আছে, হ্যাড থেকে যাবে। হ্যাভ আছে, হ্যাভ থেকে যাবে। অ্যাম আছে, অ্যাম থেকে যাবে। যে অক্সিলারি ভার্ব যা আছে থেকে যাবে, পাশাপাশি আপনার এক্সট্রা ভার্ব আসবে বি ভার্ব। তাহলে এখানে কি হবে, বি ভার্ব, এখানে বি ভার্ব হবে বি। এই যে হলো আমার সেই এক্সট্রা বি ভার্বটা। ওই যে বাংলায় বললাম না, সবসময় হয় আসে, হয় হয় মানে হচ্ছে বি ভার্ব। আপনি এই একটা জিনিস মাথায় রাখেন যে প্যাসিভ করতে গেলে সব সময় যা আছে, সে যে ভার্ব আছে যা আছে তা থাকবে, পাশাপাশি শুধু এক্সট্রা একটা ভার্ব আসবে, সেটা হচ্ছে ওই যে বাংলায় কথা বলতে গেলে হয় আসে। হয়, আমি ভাত খাই, এটা হচ্ছে খাই একটা শব্দ, আমার দ্বারা ভাত খাওয়া, খাওয়া হয় দুইটা শব্দ হয়। আমি ভাত খেয়েছিলাম একটা শব্দ ভার্ব, আমার দ্বারা ভাত খাওয়া, খাওয়া হয়েছিল, ওই যে হয়ে আসছিল হয় আসলো, এর জন্য ওই বি ভার্বটা আসে। সবসময় এক্সট্রা ভার্বটা আসবে বি ভার্ব। দেখেন এখন আর ভুল হবে না। আপনি আরেকটা করেন প্র্যাকটিস। রাইস আমার আগে আসবে, আনেন রাইস, রাইস। আইটা কি হবে, প্রিপোজিশন যোগে অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে বাই মি। মূল ভার্বটা কি হবে, সবসময় V3 হবে, তাহলে V3 কি, ইটেন। V3 কি, ইটেন। ওয়াজ আছে, তাহলে ওয়াজটা বসবে, রাইসের পরে ওয়াজ বসবে। এখন বলছিলাম যে এক্সট্রা ভার্ব আসবে, এক্সট্রা ভার্ব কি, বি ভার্ব আসবে। এখন যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস মূল ভার্বের সাথে আইএনজি ছিল, তাই না, এই আইএনজি অনুযায়ী এখানে বিং হবে, BEING, বি ভার্বের আইএনজি ফর্ম, কারণ এখানে মূল ভার্বটা আইএনজি ছিল। এখানে দেখেন মূল ভার্বটা V3, এই জন্য এখানে মূল ভার্বের বি এর V3 বিন। তাহলে রাইসটা আমার আগে আসবে RIC, আইটা আমার শেষে যাবে বাই মি। হ্যাড ছিল অক্সিলারি ভার্ব, হ্যাড তো হ্যাডই থাকবে। ইটেন মূল ভার্ব সবসময় V3 হবে, EATN ইটেন। এক্সট্রা ভার্ব কি আসছে এখানে, এখানে এক্সট্রা ভার্ব আসছে এই যে বিন, বি ভার্বটা বেশি আসছে। রাইস সাবজেক্ট হলো, আই অবজেক্ট হলো, মূল ভার্ব V3 হলো এই যে EATN ইটেন। হ্যাড ছিল, সে হ্যাডই যা আছে, যা ছিল তা সবই আছে, এক্সট্রা আসলো কি, ওই হয় ভার্বটা। তাহলে এখানে মূল ভার্ব ছিল V3 ছিল, এই জন্য বিটা বি না হয়ে বিন হয়ে গেছে। তাহলে আমি বলছি দেখেন, প্যাসিভ করতে গেলে আমার সব সময় এই বি ভার্ব টেক্সটটা আসে। বাংলায় যেটাকে বলে, বাংলায় হয় আর ইংরেজিতে বি। তাহলে এই তিনটা টেন্সে আমার সব সময় কি আসবে, বি ভার্ব আসবে। এখানে বি ভার্ব হিসেবে আসবে অ্যামিজার, এখানে ওয়াজ ওয়ার, এখানে বি। এখানে কি আসবে, এই বি ভার্বেরই এই যে মূল ভার্ব আইএনজি আছে, এই জন্য এখানে বি ভার্বের আইএনজি ফর্ম বসবে। তাহলে এখানে এক্সট্রা ভার্ব আসবে বিং, এখানে এক্সট্রা ভার্ব আসবে বিং, এটা তো নাই, বাদ। এখানে কি হবে বলেন, এখানে মূল ভার্বটা আছে দেখেন V3, এখানে বি ভার্বের V3 হবে বিন। তাহলে এখানে বিন, এখানে বিন, এখানে বিন। এবার করেন দেখেন আর ভুল হবে না, ঠিক আছে। তাহলে আবার বলি দেখেন শুরু থেকে। প্যাসিভ করতে গেলে আপনাদের প্যাসিভ সব থেকে ভুল হওয়ার মূল কারণ হচ্ছে এই যে আপনারা এক্সট্রা ভার্বটা নিয়ে আসেন না। এখানে আসবে আমার এক্সট্রা ভার্ব বি, ওই যে এক্সট্রা বাংলা শব্দ হয়, এখানে আসবে বি, এখানে আসবে বিং, কারণ এখানে ভার্বের সাথে আইএনজি আছে, এখানে আসবে বিং, আর এখানে এই যে ভার্বের V3 ওই বি এর V3 বিন। তাহলে বি বিং বিন, বি বিং বিন, এই হচ্ছে আপনার এক্সট্রা ভার্ব, আর বাদ বাকি যা আছে সব থেকে যাবে। এবার করেন দেখেন এই 12টার মধ্যে আপনার একটাও ভুল হবে না।
আসেন করেন যে কোনো একটা, এটা করেন। রাইস আগে আসবে, আর আই সি রাইস। সাবজেক্ট অবজেক্ট হবে বাই মি, বাই মি। মূল ভার্ব সবসময় প্যাসিভ করতে গেলে ভি হয়, ইটেন, EATEN, ইটেন, ইটেন হলো। এম আছে, তাহলে রাইসের পরে দেন এম হয়, রাইসের পরে কি এম হয়? হয় না, কারণ এম ইজ আর, এরা 3 ভাই সহোদর, যে কোনো একজন বসবে। তো আই এর পরে এম হয়, কিন্তু রাইসের পরে এম হয় না বিদায় এম এর ভাই বসবে। কে বসবে? রাইস ইজ, এম ইজ আর, এরা 3 ভাই। ঠিক আছে, যেমন হ্যাভ এবং হ্যাজ এরা 2 ভাই, হ্যাড একাই, ওয়াজ ওয়ার 2 ভাই, এই তো আর নাই। ওয়াজ ওয়ার 2 ভাই, হ্যাড একাই, হ্যাভ হ্যাজ 2 ভাই, এম ইজ আর 2 ভাই, 3 ভাই। তাহলে কি বলছিলাম বলেন? প্যাসিভ করার নিয়ম কি? অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে করেন সাবজেক্ট রাইস, সাবজেক্ট অবজেক্ট হবে, করেন অবজেক্ট করলাম বাই মি। মূল ভার্ব সবসময় V3, EATN, ইটেন। অক্সিলারি ভার্ব আছে, যেটা আছে সেটা বসে যাবে। এম আছে, তাহলে রাইসের পরে এম হয় না, রাইসের এম এর ভাই বসবে ইজ। এখানে এক্সট্রা ভার্ব আসবে, সেই এক্সট্রা ভার্বটা কি বলেন? এক্সট্রা ভার্বটা হচ্ছে বি ভার্ব। সবসময় এক্সট্রা ভার্ব আসবে বি ভার্ব, কিন্তু বি ভার্ব তার ফর্ম অনুযায়ী আসবে। এখানে ভার্বের সাথে আইএনজি ছিল, যার কারণে এখানে বি ভার্বটাই আসবে আইএনজি যুক্ত হয়ে। তাহলে আই অ্যাম ইটিং রাইস, দেখেন রাইস ইজ বিং, ভার্বের সাথে আইএনজি ছিল, রাইস ইজ বিং ইটেন বাই মি। এবার সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। এখন দেখেন যত ভয়েস আছে কোনো ভয়েস ভুল হবে না, করেন। রাইস ওয়াজ বিং, এক্সট্রা ভার্ব আসছে যে বিং। রাইস, এখানে বাক্য দেখে করে দেন। রাইস ওয়াজ, কারণ অক্সিলারি ভার্ব আসছে, অক্সিলারি ভার্ব তো বসবেই। রাইস ওয়াজ বিং, এই যে বিং, তারপরে কি V3, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। ভুল হবে? আর ভুল হবে না, কোনোদিনও ভুল হবে না। রাইস, তারপরে কি হ্যাড, রাইস হ্যাড, তারপরে কি বলেন? করেন, এটা নিজেরা করেন, আমি তো বুঝে ফেলছি, ঠিক আছে না? রাইস আনলাম সামনে, আই নিলাম পরে, হ্যাড বসবে, ইটেন V3, মাঝখান থেকে বাদ রয়ে যাবে আপনার এক্সট্রা ভার্বটা। এক্সট্রা ভার্বটা কি? বি ভার্ব। বি ভার্বের কোন ফর্ম বসবে? বি, বিং, বিন। এখানে আইএনজি আছে, এই জন্য বিং বসবে এখানে। এখানে প্রেজেন্ট ফর্ম মানে বি, V3, এইটা V3, এইটাও V3, এইটাও V3, তার মানে এটাতে আমার বি ভার্বের ওই V3 বসবে, মানে বিন। তাহলে এখানে এক্সট্রা ভার্ব আসবে BEEN, এখানে এক্সট্রা ভার্ব আসবে BEEN, এখানে এক্সট্রা ভার্ব আসবে BEEN। তাহলে বলেন এটা যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে? রাইস হ্যাড, এখানে অক্সিলারি ভার্ব আছে, সেটা তো বসবেই, যা আছে তা বসবেই, এক্সট্রা আসবে, এক্সট্রা, এক্সট্রা বুঝেন? যা আছে তা বসবেই, এক্সট্রা আসবে। সে এক্সট্রা কি আসবে? এক্সট্রা আসবে বি। সব সময় আমি বললাম না যে আমি ভাত খাই একটা শব্দ, আমার দ্বারা ভাত খাওয়া হয়, খাওয়া হয় দুইটা শব্দ, হয় চলে আসলো, এই হয় মানে হচ্ছে বি ভার্ব। হওয়া ইংরেজি কি? বি, বিটা আসবে, সব জায়গায় বি আসবে। বিটা কিভাবে আসবে? টেন্স অনুযায়ী আসবে। আইএনজি আইএনজি মানে এখানে বিং আসবে, V3, তার মানে এখানে বিন আসবে, আর এখানে বি ভার্ব। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখেন, এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্মে অ্যাম ইজ আর, এখানে বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, আর এখানে বি বসবে। তার মানে এই লাইনে হবে আমার বি, এই লাইনে হবে আমার বিং, বিং মানে আইএনজি বিং, আর এই লাইনে হবে আমার এক্সট্রা ভার্ব বিন, BEEN, বিন। তাহলে প্যাসিভ করেন, দেখেন এবার যদি ভুল হয় আপনার কান কাটা। করেন, প্যাসিভ করেন। রাইস হ্যাড, এক্সট্রা ভার্ব আসবে, রাইস আনেন, এই দেখেন RIC রাইস, আইটা কি হয়ে যাবে? বাই মি। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন ওটা পরে পড়লে হবে বাই মি। মূল ভার্বটা কি হবে? V3, WATEN, ইটেন। এখানে হ্যাড ছিল, হ্যাড বসবে, হ্যাডের আর কোনো ভাই নেই, হ্যাডই, সবার পরে হ্যাড বসে। বাদ রয়ে গেছে আমার এক্সট্রা ভার্বটা। এক্সট্রা ভার্বটা কী হবে বলেন? দিয়ে দেন, কারেক্ট। এক্সট্রা ভার্বটা বাদ দিলেই আপনাদের দেখবেন
ভুল হয়ে গেছে। তাহলে কি লিখলাম, রাইস হ্যাড বিন। বিন কেন, কারণ এটা V3 ছিল, এই জন্য আমি বুঝতে পারতেছি এখানে বিন হবে। বিন এটাই বলে দিচ্ছে, এই ভার্বটা যেহেতু V3 তার মানে বি এর V3 আসবে বিন। বিন তারপরে কি, তারপরে মূল ভার্বের V3, পরপর দুইটা V3 আসতেছে কেন, এই ইটেন V3 বলে দিচ্ছে এখানে বি ভার্বের V3 আসবে। দেখেন এখানে আমি কি লিখবো, বিন, সরি এখানে আমি কি লিখবো বলেন, BEEN। বিন মানে কি, বিন হচ্ছে বি এর V3, তাহলে রাইস হ্যাড বিন V3। আবার ইটেন এটা হচ্ছে মূল ভার্ব, আমরা জানি মূল ভার্ব পেসিভ করতে গেলে সবসময় V3 হয়। তাহলে রাইস হ্যাড বিন ইটেন, রাইস ওয়াজ বিং ইটেন। সুন্দর না, অনেক সুন্দর। দেখেন রাইস উইল বি ইটেন, রাইস এখানে কি হবে বলেন, বি ভার্ব, এখানে তো নাই অক্সিলারি ভার্ব নাই, তাহলে ওয়াজ আর আসবে। রাইস ওয়াজ ইটেন বাই মি। রাইস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট, রাইস ইজ ইটেন, এক্সট্রা ভার্ব আসতেছে ইজ। আশা করা যায় আর জীবনে ভুল হবে না, বাচ্চাদেরকে এইভাবে বোঝাবেন, ঠিক আছে? শুরু থেকে আসেন, দেখেন কি হবে বলেন। রাইস এক্সট্রা ভার্ব কি আসবে, ইজ। রাইস ইজ ইটেন বাই মি। রাইস ওয়াজ এক্সট্রা ভার্ব কি আসবে, খেয়াল রাখেন, ওয়াজ। রাইস ওয়াজ ইটেন বাই মি। রাইস উইল এক্সট্রা ভার্ব কি আসবে, বি ভার্ব। দেখেন এটাও বি ভার্ব অ্যামিজার, ওয়াজ এর বি ভার্ব, বিটাও বি ভার্ব, মানে এখানে বি ভার্ব আসতেছে। তাহলে রাইস উইল বি ইটেন বাই মি। রাইস উইল হ্যাভ, এখানে উইল হ্যাভ আছে, তাহলে উইল হ্যাভ বসান, যা আছে তা বসবে। রাইস উইল হ্যাভ তারপরে বিন, এই যে ইটেন আছে তার মানে বিন আসবে, B3 যেহেতু। রাইস উইল হ্যাভ ইটেন, সরি বিন। রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। কনসেন্ট্রেশন হল করে একজনের দিকে চলে গেছিল আবার, তাহলে দেখি এটা রাইস, এখানে কি বলেন, রাইস হ্যাড, এই হ্যাড, এই যে হ্যাড এক্সট্রা বার হবে কি, বিন। রাইস হ্যাড বিন ইটেন বাই মি। রাইস হ্যাজ, রাইসের পরে তো হ্যাভ হয় না, হ্যাভের ভাই বসবে হ্যাজ। রাইসটা যখন আগে চলে আসবে দেখেন RIC, রাইসের পরে হ্যাভ হয় না, এই হ্যাভের ভাই হ্যাজ বসবে। তাহলে কি হবে বলেন, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। রাইস ইজ, রাইসের পরে এম হয় না, এমের ভাই ইজ। রাইস ইজ ING আছে মানে বিং। রাইস ইজ বিং ইটেন বাই মি। রাইস ওয়াজ ING আছে বিং, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। রাইস উইল এক্সট্রা ভার্ব বি, সবসময় এক্সট্রা ভার্ব আসবে। রাইস উইল বি ইটেন, ইটেন ইটেন এটা কিন্তু সবসময় V3 ইটেন। এবার একেবারে শুরু থেকে সবগুলো বাক্য আপনি নিজে করেন, বলেন কি হবে। প্রথমটা রাইস এক্সট্রা ভার্ব ইজ ইটেন বাই মি। রাইস ইজ ING আছে মানে বিং, বিং ইটেন বাই মি। রাইস হ্যাজ বিন, BEEN বিন ইটেন বাই মি। রাইস এক্সট্রা ভার্ব ওয়াজ, বি ভার্ব, বি ভার্ব। রাইস ওয়াজ ইটেন বাই মি। রাইস ওয়াজ বিং, বিং ইটেন বাই মি। রাইস হ্যাড বিন, BEEN এটা এক্সট্রা ভার্ব বিন। রাইস হ্যাড বিন ইটেন বাই মি। রাইস উইল এক্সট্রা ভার্ব কই, বি। রাইস উইল বি এক্সট্রা ভার্ব ইটেন বাই মি। রাইস উইল হ্যাভ, এই যে উইল হ্যাভ একসাথে, রাইস উইল হ্যাভ এরপরে কি হবে বিন, এই যে BEEN বিন এক্সট্রা ভার্ব। রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। সুন্দর না, অনেক সুন্দর। কাল লাইভ ও অসাধারণ হয়েছে, তার আপনার প্রতি আপনি এত ভালো করে সুন্দর করে বুঝতেন কিনা।
দেখেন এখন আপনারা পেসিভ করবেন, দেখেন আর কোনো ভুল হবে না। আপনারা এই যে অ্যাসার্টিভ বলেন, ইম্পারেটিভ বলেন, অবজেক্টিভ বলেন, এক্সক্লামেটরি যত আছে এখন দেখেন অনেক সুন্দর না? অনেক সুন্দর, অনেক মজার না? অনেক মজার। প্রচুর জীবনে প্র্যাকটিস করছি আমি। এখন দেখেন এইগুলো আসেন আপনারাই করবেন, ঠিক আছে? করে যান, চোখ বন্ধ ধুমাইয়া দেখেন। এটা কিন্তু প্রেজেন্টে আছে, যে কি নয়, রাইস ইজ ইটেন, এই যে এক্সট্রা ভার্ব সবসময় খেয়াল রাখবেন, ইজ। এই তিনটা হচ্ছে প্রেজেন্ট, এই প্রথম তিনটা হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ইনডিফিনিট তিনটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট মানে এখানে বি ভার্ব আসবে। এই কটা হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেই হচ্ছে আইএনজি, আইএনজি মানেই হচ্ছে এখানে বিং ভার্বটা আসবে, আইএনজি ফর্মটা আসবে। পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট মানে এখানে মূল ভার্ব দেখেন V3, মূল ভার্ব V3, তাহলে বি এর V3 আসবে, BEEN, বিন আসবে। এরপরে যা আছে সব করে যাবেন। দেখেন এখন এই সব কয়টা টেন্স করেন, যদি একটা ভুল হয় আপনার কান কাটা, আমার কান কাটা না, আপনার কান কাটা। করেন, এখানে বি ভার্ব হিসেবে এখানে আসবে বি ভার্ব, তো এখানে বি ভার্ব হিসেবে এখানে অ্যামিজার আসে, অ্যামিজারটাও তো বি ভার্ব, আর এখানে ওয়াজ ওয়ার আসে, আর এখানে বি ভার্বই আসে। এখানে আইএনজি আছে মূল ভার্বের সাথে, এই জন্য BING হয়। এখানে কি হয়? BING হয়। এখানে মূল ভার্বটা V3, এই জন্য বি এর V3 BEEN। এই হলো আমার টেন্স। তাহলে কি হবে? পেসিভ করেন বলেন। আমরা যে কোনো হ্যাপাজার্ড একটা করি, এইটা করি, দেখেন কি হবে। শেষের করি ফিশ, ফিশের পরে কি হয়? ওয়াজ অথবা ওয়ার, ফিশ সিঙ্গুলার, তাহলে ফিশ ওয়াজ বিং, এই যে আইএনজি আছে, এইটা কখনো ভুল করা যাবে না, বিং। ফিশ ওয়াজ বিং ইটেন, ইটেন না, এটা হচ্ছে ক্যাচ, কট। ইটেন মানে খাওয়া, কট মানে ধরা, তাহলে ফিশ ওয়াজ বিং কট বাই দেম। ফুটবল ওয়াজ বিং প্লেড বাই হিম। রাইস ওয়াজ বিং ইটেন, এই যে আইএনজি মানে হচ্ছে বিং। রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। শেষ। স্ট্রাকচার যদি আপনার ঠিক থাকে ভুল হবে না। আর স্ট্রাকচার ওইভাবেই আসছে, কিভাবে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অ্যাক্টিভের সাবজেক্ট নিজে করে, কাজটা নিজে করে, প্যাসিভে কর্তা নিজে করে না, কর্তার উপর কাজটা আরোপিত হয়। এই আরোপিত হওয়ার জন্য মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হয়। আর কি বলছিলাম? এক্সট্রা ভার্বটা আসে হয় ভার্ব, আর হয় ভার্বের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাচ্ছে। হয় ভার্বের ইংরেজি হচ্ছে বি, বি মানে হচ্ছে হয় বা হওয়া, আর এই বি ভার্বটাই তার রূপ নিয়ে এক্সট্রা বসে। সেটা এখানেও বসতে পারে বিং, এখানে বসে বিন, আর এখানে বসে বি। আসেন আমরা শেষের এইটা করি, করেন এইটা। এই যে এই তিনটা বাক্য এবার আপনারা লিখে দেন, সময় পাবেন 3:10-30 সেকেন্ড, দেন অ্যান্সার। এই তিনটা বাক্য দ্রুত লিখে দেন, একটু টাইপ করেন কষ্ট করে। বি বিং বিন। স্যার কান একটা, কান নাম উঠে, আমি কিন্তু বলি নাই আমার কান কাটা, আমি বলছি আপনার কান কাটা। করেন, এইটা করেন। এখানে কত পেজ আছে জানেন? এখানে হচ্ছে 137 পেজ। প্যাসিভ ভয়েসের শুধুমাত্র প্রেজেন্টার পাস্টে হচ্ছে 137 পেজ। প্রচুর আছে, প্রচুর প্রচুর করবেন, প্রচুর করলে ভালো হবে। ওই একই জিনিস, এই যে যেটুকু বুঝাইছি, এই যে আমার ভয়েস শেষ, 1 পেজে আমার ভয়েস শেষ, 2 পেজে আমার ভয়েস শেষ, 137 পেজ। আর বাকি 100 কয় পেজ থাকে? 35 পেজ। ওইটা হলো প্র্যাকটিস, ঠিক আছে? জীবনে প্রচুর প্র্যাকটিস করতে হবে, কোনো রুল নাই। রুল বাদ, এই রুল যেটুকু দেখাইছি এইটুকুনি শেষ, আর কোনো রুল নাই। আমি কিন্তু রুলে বিশ্বাসী না, আমি প্র্যাকটিসে বিশ্বাসী। বারবার নাকে হাত দিচ্ছে, একটু ঠান্ডাজনিত সমস্যা আছে। দেন তিনটা বাক্যই লিখে দেন সবাই, যে যে পারবেন না তার কান কাটা। শরীফ ভাই সংক্ষেপে লিখছেন, রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি, ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই হিম, রাইস উইল হ্যাভ বিন। এক্সট্রা ভার্ব কোনটা বলেন তো? সবসময় এক্সট্রা ভার্বটা খেয়াল রাখবেন। এখানে এক্সট্রা ভার্ব আসবে, এটা হচ্ছে ইটেন আছে না, ইটেন, এটা V3, তার মানে এখানে বি এর V3 হবে। বি এর V3 হচ্ছে কি? বিন, BEEN। আর মূল ভার্ব V3 আছে, ও মূল ভার্ব V3 থেকেই যাবে। এই ফর্মুলা একটু খালি মাথায় রাখেন, দেখেন আর ভুল হবে না।
আমরা শুধু ইংরেজি রুল দিয়ে শিখি, ইংরেজি বুঝে শিখতে হয়। আপনি ইংলিশ ভার্সন বই, পিসি দাসের বই, রেন অ্যান্ড মার্টিনের বই, ইংলিশ মিডিয়ামের অনেক স্টুডেন্ট পড়েছে, এদের সব বাইরের কান্ট্রির বইগুলো, অক্সফোর্ডের বই, লন্ডনের বইগুলো, এইগুলোতে এইসব জিনিস খুব সুন্দর করে এরকম ব্যাখ্যা দেওয়া আছে। কিন্তু আমরা বাঙালিরা কি করি, এইসব বই কপি টপি করে নিজের মতো করে রুল দিয়ে দিয়ে ইংরেজি সাহিত্য নিজেরা রচনা করি। বলেন কার কার ভুল হয়েছে এবার? ফিশ ওয়াজ কট বাই দেম, রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি, উইল হ্যাভ বিন প্লেড বাই মি, প্রজ্ঞা উইল হ্যাভ কট বাই দেম, ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই মি, ফিশ উইল হ্যাভ বিন কট বাই মি, রাইস উইল, সাবিহা, সাদিয়া। ক্লাস কিন্তু দেখছেন 1 ঘন্টা 34 মিনিট হয়েছে। 1 ঘন্টা আপনাদের সাথে গল্প করছি আর এই 2 পেজ পড়ালাম আর 34 মিনিট। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্ত। এখন আপনাদের কিছু প্র্যাকটিস দেব। এখানে কিন্তু টোটাল দেখছেন কত পেজ আছে? 163 পেজ। এই যে 163 পেজ, সব প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করাবো। জীবনে একবারই শিখবেন, বেশি লাগবে না। সব প্র্যাকটিস করতে একদিনই লাগবে, একদিনের বেশি সময় লাগবে না। একদিন বলতে সকাল 1 ঘন্টা, বিকেল 1 ঘন্টা, 2 ঘন্টা করবেন, 137 পেজ শেষ। মনে হয় অনেক বড়, প্র্যাকটিস করলে সহজ। আসেন দেখেন, এখান থেকে আমি কিছু দেখাই যে আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করেন। দেখেন এখান থেকে আমরা 2-1টা প্র্যাকটিস করি। কি বলছে দেখেন, এই দেখেন, হি রাইটস এ লেটার। তাহলে প্যাসিভ করেন, কি হবে বলেন? এ লেটারটা আগে আসলো, বি ভার্ব হলো আমার ইজ, মূল ভার্ব V3, বাদ বাকি যা আছে তাই বসে গেছে। এ লেটার ইজ রিটেন বাই হিম। পরেরটা করেন, দে হেল্প দ্য পুয়ার। প্যাসিভ করেন, দ্য পুয়ার, এই যে দ্য পুয়ার সাবজেক্ট হবে, তাহলে দ্য পুয়ার, দ্য পুয়ার হচ্ছে কি, দ্য পুয়ার এর পরে কি হবে? বি ভার্ব আসবে, বি ভার্ব হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি যা আসবে। দ্য পুয়ার আর হেল্পড, এটা সবসময় V3 হয়, বাই দেম। এরপরে যা আছে এক্সটেনশন বসে যাবে। তাহলে আপনারা নিজেরা কয়েকটা পেজ প্র্যাকটিস করেন। দেখেন এই যে এই একটা পেজ আছে, এই পেজটা একটু প্র্যাকটিস করেন আপনারা, দেখেন। তারপর আমরা চলে যাব। আজ এই পর্যন্ত শেষ। আশা করা যায় আপনারা ভালো করবেন। জাস্ট আমার কথা শুনেন, ভালো করতে হবে। ভালো না করলে আপনাদের ব্যর্থতা, আপনাদের কষ্ট, আমার দুঃখ। দুঃখ নিয়ে বাঁচতে চাই না, সুখ নিয়ে বাঁচতে চাই। আপনারাও সুখ করেন, আমরাও সুখ করি, সবাই মিলে সুখ করি। 2026 সালের 31 ডিসেম্বর পুরো 1 বছর পড়াবো। 27 সালের 1 তারিখ মানে আগামী বছরের এই দিনে আমরা ঢাকাতে ওই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র অথবা কোথায়, ওয়েস্টিন, অথবা নাম পরিবর্তন হয়েছে কি যেন, সোনারগাঁ, ওখানে আগামী বছর 27 সালের 1 তারিখে আমরা বিশাল কনফারেন্স করবো। ঠিক আছে? এবার তো অনেকে চাকরি বাকরি পেয়ে যাবেন, সবাই কিছু কিছু ডোনেট করবেন, বিশাল করে আমরা ঢাকা একটা কনফারেন্স করব সবাই মিলে। একটা কি বলে এটাকে, মানে সবাই আমরা একসাথে আড্ডা দিব। ঠিক আছে? দ্য পুয়ার না, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না। দ্য পুয়ার, দ্য ব্রিটিশ, এটা পুয়ার তো প্লুরাল। দ্য পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভের সাথে এই যে ডিটারমিনার বসে, এটা পুয়ার বলতে পুরো একটা জাতিকে বোঝাচ্ছে। আর যখন একটা জাতিকে বোঝে তখন সেটা প্লুরাল হয়, কিছুই না। পুয়ার তো সেটা সাবজেক্ট। এই পুয়ার কেন প্লুরাল সেটা আমার ওই যে কারেকশনের ভিতরে আছে। পুয়ার বলতে পুরো একটা জাতিকে বোঝায়, ওই একটা জাতিকে বোঝালে এটা প্লুরাল হয়। দেখেন এখন এই কয়টা একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি সবসময় কিন্তু এই কথাটা বলি যে জীবনটা কেঁদে ভাসাইয়ে দেওয়ার চেয়ে হেসে উড়াইয়ে দেওয়া ভালো। তোমার মৃত্যুর কারণ যদি কেউ হয়, আমি মনে করি, মানে আমি এরকম ভাবি, যদি এটা বলা ঠিক না, যে কেউ যদি আমার মৃত্যুর কারণ হয়, আমার মৃত্যুর কারণ যদি কেউ হয়, তো ওর জন্য আমি মরতে দেবো কি জন্য? বরঞ্চ সুযোগ পাইলে ওরে মেরে ফেলাবো। মানে হচ্ছে জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়াইয়ে দেওয়া ভালো। হাসতে হলে কি দরকার আপনার একটা হাসতে হলে, গাইতে হলে, নাচতে হলে আপনার একটা অবস্থান দরকার। সেই অবস্থানটা আমরা 2026 সালের ভেতর সবাই নিয়ে আসবো। 27 সালের আজকে 1 তারিখ, 27 সালের 1 তারিখে মানে আগামী বছরের 1 তারিখে আমরা ঢাকাতে বিশাল বড় কনফারেন্স করব, সবাই মিলে আড্ডা করব। ঠিক আছে?
তো ভালো থাকবেন, শুভরাত্রি, দেখা হবে। আপনারা এখানে এই যে একটা পেজ আছে, একটু প্র্যাকটিস করেন। এটা হচ্ছে এই যে আরও একটা পেজ দিলাম, এটা একটা প্র্যাকটিস করেন। এই 2টা পেজ প্র্যাকটিস করেন। এই যে 3টা পেজ, এটা আরও একটা দিলাম, প্র্যাকটিস করেন, খাতায় লেখেন, দেখেন এখন একটু ভুল হবে না, যা দেখাইছি শুধু তাই। এই পেজটাও প্র্যাকটিস করেন, যদি ভুল হয় তবে আপনার কান কাটা। এই যে এখানে আছে একটা পেজ দেখাই দিলাম, একটু খাতায় করেন, দেখেন ভুল হয় নাকি। এটা গেল আমার, এখানে অনেক আছে প্র্যাকটিস, শুধুমাত্র আপনাদের জন্য লাগছে এগুলো ব্যাংক বিশেষ প্রাইমারি নিবন্ধনে, এগুলো আছে আমার এমসিকিউ, এখানে সঠিক কোনটা, ঠিক আছে। আমরা এগুলো আগামীতে কালকে প্র্যাকটিস করব। এখানে প্রচুর রাখছি প্র্যাকটিস, এখানে এক্সাম্পলও দেওয়া আছে, সব মাথার ভিতর ঢুকে যাবে, কোনো রুল নাই, রুল পড়ে পড়ে সময় নষ্ট। এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা করেন তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 2টা দেখেন। এই দেখেন, হি ইজ রাইটিং এ লেটার, এ লেটারটা আগে আসছে, এই যে ইজ ছিল ইজ বসছে, কারণ হি এর পরে ইজ বসে, এ লেটারের পরে ইজ বসে। এই যে ভার্বের সেটা আইন ছিল, এই যে সেই বিং, বিং রিটেন। তাহলে কি হলো বলেন, এ লেটার ইজ বিং রিটেন, তারপরে যা আছে তাই বসে যাবে। এখানে আছে আরও কতগুলো এক্সাম্পল, একটু বাসায় খাতায় প্র্যাকটিস করেন, খাতায় করে জমা দিন, আমি দেখবো, ঠিক আছে। এগুলো জাস্ট আপনাদের দেখাচ্ছি, আপনারা প্র্যাকটিস করেন। কালকে আমরা এগুলো আবার প্র্যাকটিস করব, এগুলো আবার প্র্যাকটিস করব, ঠিক আছে। তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত শেষের পথে। আমি আপনাদেরকে শিট দেখাই দিই। দেখেন আমাদের এখানে ভয়েসের উপরে মোট 4টা শিট আছে। এই একটা শিট, এটা হচ্ছে ভয়েস, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি যেসব আছে এইগুলো নিয়ে ভয়েস, আর এখানে হচ্ছে ভয়েস এমসিকিউগুলো আছে। দেখছেন এই যে প্রাইমারিতে আসছে যত এমসিকিউ সব এখানে দেওয়া আছে, প্রফেসরসের বইটা থেকে নেয়া সব এমসিকিউ আমরা এগুলো প্র্যাকটিস করবো, ঠিক আছে। এখানে টোটাল এমসিকিউ আছে প্রায় 100 এর মতো, এগুলো সব প্রাইমারিতে আসছে। একটা এমসিকিউ আপনার ভুল হবে না, এটা দেখলে অনেক বড় শিট মনে হবে, প্র্যাকটিস করলে দেখবেন 2-3 দিনের মধ্যে সব কমপ্লিট। কারণ এখানে যতগুলো 80টা এমসিকিউ আছে, এটা আমরা একদিনে করে ফেলবো সব, ঠিক আছে। কই শেষই তো হয় না, দেখছেন এই যে এখানে আছে 21টা, এগুলো আছে বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায়। এটা দেখতে অনেক বড় মনে হয়, এগুলো প্র্যাকটিস তো। এই যে প্রফেসর প্রধান শিক্ষকের এই কয়টা 21টা, আর এখানে আছে আমার 81টা, এগুলো আছে প্রাইমারি সহকারীতে আসছে। তার মানে 81 আর 21 প্রায় 100টা এমসিকিউ আছে, আমরা এগুলো সব প্র্যাকটিস করব, ঠিক আছে। তো ভালো থাকেন, শুভরাত্রি। কেমন লাগলো সবাই একটু কমেন্ট দিয়ে যাবেন। আমার ইচ্ছা ফ্রি ক্লাস দেবো না, ফ্রি ক্লাস আমি অনেক ভালো ভালো শিক্ষক দেখছি, তারা কোনোদিন ফ্রি ক্লাস দেয় না। আমিও তো ভালো শিক্ষক, ফ্রি ক্লাস দেবো কেন? 50 টাকা দিয়ে এসেও ব্যাচে পড়ুক, ব্যাচে যারা পড়ে তার ভালো পড়ে, ভালো পড়বে। জি, তো সবাই একটা, কি হয়েছে বন্যা হাসে কেন? সবাই একটা কমেন্ট দেন যাবার আগে। লাইভ তো শেয়ার দেওয়ার অপশানে আছে, অপশান নেই। আপনাদের ছোট ভাই বোন যারা আছে, আপনারা ভর্তি হয়েছেন, আপনারা যারা পুরাতন তারা আমার প্রিয় ভাই বোন, যারা আজকে ভর্তি হয়েছেন সেও এখন আমার প্রিয়। আপনার ভাই বোন যারা আছে আশেপাশে দরিদ্র, যার টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে পড়বে, তারা বলবেন টাকা আরও বেশি দিয়ে পড়তে। আপনার একটা বন্ধু আছে অবস্থাশালী, প্রচুর টাকা পয়সা খরচ করে, তারা বলবেন মন্ডল স্যারে আরও বেশি টাকা দিয়ে পড়তে। আর যে বন্ধুটা খুবই দরিদ্র, তারা বলবেন যে আমাকে মেসেঞ্জারে নক দিন, যে বলেন যে 50 টাকা পারুক, 100 টাকা পারুক, 200 টাকা পারুক, যা দিয়ে পারুক দিয়ে আমাদের ব্যাচে পড়ুক, ঠিক আছে। শেয়ার দেওয়ার দরকার নেই, শেয়ার দেওয়ার অপশন নেই, পেইড ব্যাচে ক্লাস নিচ্ছি। তো আপনাদের বন্ধুদের কাছে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার দিয়ে নেন। আর 2 নাম্বার হচ্ছে আপনারা সবাই একটা কমেন্ট দিতে দিতে চলে যান। কি কমেন্ট দিবেন বলেন তো, কি কমেন্ট দিবেন বলেন? কমেন্ট দিবেন আগে জব পরে সব। তো ভালো থাকেন, শুভরাত্রি। আগামীকাল শুক্রবার না? ও আগামীকাল তো শুক্রবার, তাহলে ক্লাস আরও কিছুক্ষণ নেই, আমার তো এনার্জি আছে এখনো, প্রচুর এনার্জি আমার। এমসিকিউগুলো শেষ করে দিয়ে 1.5 ঘন্টা ক্লাস নেই, করবেন, ক্লাস করবেন। আগামীকাল শুক্রবার, পরশুদিন শনিবার, সমস্যা নেই, তুমি ক্লাস নিতে ইচ্ছুক। স্যার পিডিএফ কোথায় পাবো? সব ক্লাসের পিডিএফ দিয়ে দেবো, ক্লাস শেষ হবে ক্লাসের পিডিএফ দিয়ে দেবো, ক্লাস শেষ হবে ক্লাসের পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ খুব খারাপ জিনিস, পিডিএফের দিকে কখনো আগে শিখবেন, পরে আমার পিডিএফ থেকে প্র্যাকটিস করবেন। অসাধারণ ছিল ক্লাস আজকে, তো সারাদিন শুধু গল্পই করলাম আপনাদের সাথে। আগে জব পরে সব, প্রজ্ঞাশ্রী, রুহুল ভাই, সবাই কমেন্ট দেন আগে জব পরে সব, কমেন্ট দিতে দিতে চলে যান। ভালো থাকেন, অনেক ভালো কিছু দেব। আসলে ভালো কিছু দেওয়াটা নির্ভর করে আপনাদের উপর, কারণ ভালো শ্রোতা থাকলে গান ভালো হয়, ভালো দর্শক থাকলে যারা গান
মানে উপস্থাপনা করে তার উপস্থাপনা ভালো হয়। তো আমার সামনে আপনারা যদি ভালো হন, আমার গান ভালো হবে, আমার উপস্থাপনা ভালো হবে। আবার আমার গান ভালো হলে, যদি গান ভালো হয় দর্শক অটোমেটিক আসে। দুইটাই ফ্যাক্টর, ঠিক আছে? আমি দেব, চেষ্টা করব বেস্টটা দেবার, আপনি নিবেন, চেষ্টা করবেন বেস্টটা নেবার। অনেক কষ্ট করে অনেক দূরে গান শুনতে যাবেন, কষ্ট করে আপনি যদি সেখান থেকে ভালো কিছু না নিয়ে আসতে পারেন, যা পাবেন ওইটাই সুন্দরভাবে নিয়ে আসবেন, ওইটাই আপনার স্যাটিসফ্যাকশন। আবার বলি যে ভালো কিছু আমি যদি না দিতে পারি আমার খুব বেশি ক্ষতি হবে না, আমার এখান থেকে আপনি যদি ভালো কিছু না নিতে পারেন আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। স্যার প্র্যাকটিস হচ্ছে কি না বুঝবো কিভাবে? সব বুঝবেন আস্তে আস্তে, আপনি নতুন, আপনার একদিনে এত বুঝতে হবে না। আগে জব পরে সব দুর্জয়। সাদিয়া, কথা বলতে কষ্ট হচ্ছে। মাহিদুল, ক্লাস করতে পারেন নাই কোনো ব্যাপার না, ক্লাসটা এখন করেন। নীলকাব্য, ওই যে আমার আরেকটা প্রিয় ভাই। সীমা রানীও খুব ভালো, বিকাশ ভালো, প্রজ্ঞা ভালো, সবাই ভালো। আপনারা জান্নাত ভালো, সবাই দেখতেছি পুরান। নতুনেরা কই? নতুনেরাও তো আছে অনেকে। রুমাইসা নূর, আগে জব পরে সব। আপনার ক্লাস দেখলে কনফিডেন্স বাড়ে। জি রুমাইসা নূর, করেন ক্লাস, পুরোটা খাতায় করেন। আর আপনাদের ভাই বোন যারা আছে এদেরকেও বললেন, বন্ধুদেরকে হিংসা করেন না। আপনারা অনেকে আছেন চুপি চুপি ক্লাস করেন, বন্ধুটাকে বলেন না কেন? বন্ধুটাকে বলেন, বন্ধুটাকে নিয়ে আসেন, তাহলে বন্ধুটাও শিখবে, আপনিও শিখবেন। আপনার পথের কাঁটা হচ্ছে আপনার ওই বন্ধুটা। ওকে নিয়ে আসেন, দুইজন এক টেবিলে বসে পড়াশোনা করেন, ভালো করবেন। মেয়েরা হিংসুট বেশি হয় তাই না, বান্ধবীর ভালো চায় না। তো ভালো থাকেন, আগামীকাল শুক্রবার দেখি যদি আসতে পারি ক্লাসে আসবো, না আসতে পারলে শনিবার মাস্ট ক্লাস হবে। শনি সোম বুধ 3 দিন ক্লাস হবে, শুক্রবার পরীক্ষা হবে। আর যদি সম্ভব হয় আরও একদিন ক্লাস আমি দিতে পারলে দেব, কারণ আমি এখন শীট টিট নিয়ে অনেক ব্যস্ত আছি। চেষ্টা করতেছি আরও ভালো কিছু দেবার, যত সামনে যাবেন তত গতি বাড়বে। সুতরাং আপনাদের যেসব বন্ধুরা পিছনে পড়ে আছে, ওরা দেরি করে আসে, আমাদের সাথে অ্যাডজাস্ট করতে কিন্তু ওদের কষ্ট হবে। ভালো থাকেন, শুভরাত্রি। পিডিএফ পেজে দিয়ে দেবো, আবারও বলি পিডিএফ খারাপ জিনিস, পিডিএফ নিয়ে টেনশন করবেন না। বলি তাও করতে চাই না, পচালো। ক্লাস ভালো হয়েছে না আজকে? সারাদিন তো গল্পই করলাম, আর আপনারা শুনলেন আমার বকবকানি বসে বসে নাকি?